সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি ক্লিয়ার স্যার। আছে। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আপনাদের সাথে আমাদের প্রথম স্পিকিং ক্লাস। আমরা আজকে স্পিকিং এর বিষয়টা দেখব। এর আগের ক্লাসগুলোতে আমরা লিসেনিং, রিডিং সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে, তাই না? লিসেনিং আর রিডিং সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়েছে না আপনাদের জি স্যার। আগের ক্লাসগুলোতে? জি স্যার। ওকে। তো আমাদের এখন কিন্তু রাইটিং বা স্পিকিং সম্পর্কে কোনো ধারণা নাই। তো আমরা এখন কয়েকদিন আমরা রাইটিং এবং স্পিকিং এই বিষয়গুলো দেখব। ঠিক আছে? তো সবার আগে আমি একটু শুরু করি স্পিকিংটা পরীক্ষাটা সম্পর্কে। কারো কি আইডিয়া আছে স্পিকিং পরীক্ষা সম্পর্কে? এটা কিভাবে হয় কিংবা কি ফরম্যাটটা কি, এরকম কিছু কি কেউ বলতে পারবেন? প্রথম দিন ওই যে আপনি বলেছিলেন যে জি, স্পিকিং এর শুরুতে হচ্ছে বেসিক কোশ্চেন করবে, জি, তারপরে হচ্ছে আহ, এমনিতে একটা টপিকের উপর কথা বলতে দিবে 2-3 মিনিট জি, এরকম। জি, জি। এরপরে? ওকে, আচ্ছা। আচ্ছা, মনে আমি যাচ্ছে। আমি এখানে আমি পুরোটা বিষয়টা বুঝিয়ে দিই। আসলে স্পিকিং এ পরীক্ষাটা হচ্ছে তিনটা পার্টের একটা পরীক্ষা। এটা হচ্ছে 15 মিনিটের একটা পরীক্ষা, ম্যাক্সিমাম 15 মিনিট সময় নিবে আপনার এই ইন্টারভিউটা। এটা আপনার মেইন পরীক্ষা থেকে আলাদাভাবে নেওয়া হবে। মেইন পরীক্ষা শুরু হবে লিসেনিং, তারপরে রিডিং, তারপর রাইটিং, একসাথে এই তিনটা পরীক্ষা হবে 2.5 ঘন্টা। আর স্পিকিং যে 15 মিনিটের যে পরীক্ষাটা, এটা আসলে মেইন পরীক্ষার আহ আগেও হতে পারে, পরেও হতে পারে, এবং আপনি রেজিস্ট্রেশনের সময় এটা সিলেক্ট করতে পারবেন যে আপনি পরীক্ষাটা আগে দিবেন নাকি পরীক্ষার পরে আসসালামু আলাইকুম। পরে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আগে দিবেন নাকি পরে দিবেন এটা আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন। তো স্পিকিং এ আসলে তিনটা পার্টের উপরে এক্সামটা নেওয়া হয়। পার্ট ওয়ান হচ্ছে আপনাকে বেসিক কোশ্চেন করবে, যেমন হোয়ার ইজ ইয়োর হোম টাউন, তারপরে হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, তারপরে হোয়াটস ইয়োর ফেভারিট কালার, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড, অর্থাৎ আপনার পছন্দের রং কি, পছন্দের খাবার কি, আপনি কোথায় থাকেন, আপনি কি চাকুরি করেন নাকি স্টুডেন্ট। এরকম 10 থেকে 12টা কোশ্চেন করা হবে আপনাকে। এটা হচ্ছে পার্ট ওয়ান। ঠিক আছে? আমরা একটু পরে আপনাদের একটা ফুল আইএলটিএস স্পিকিং ভিডিওটা দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে পার্ট ওয়ানটা কি বুঝতে পেরেছেন? কেউ একজন বলুন তো, তারপর আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন জি, তো। পার্ট ওয়ান প্রথমে হচ্ছে বেসিক বেসিক কোশ্চেন গুলো কোশ্চেন করা করবে, হয়। যে নাম কি, তারপরে কি কাজ করা হয়, কোথায় থাকে, হোম টাউন কোথায়, ফেভারিট কালার কি, এই ধরনের কোশ্চেন করবে জি, শুধু। অর্থাৎ এরকম বেসিক কোশ্চেন করা হবে, 10 থেকে 12টা কোশ্চেন করা হবে। এখানে আপনারা কিছু লিস্ট অফ টপিক দেখতে পারবেন। আরো অনেক টপিক আছে, তারপরে এই টপিকগুলো ঘুরে ফিরে বারবার আসে। এই যে হবিস, আপনার ফেভারিট হবি কোনটা আপনার, এই টপিকটা খুবই ব্যাপক হারে আসতেছে। সেটা হচ্ছে ইন্টারনেট বা ইন্টারনেটের সাথে সোশ্যাল মিডিয়া। আপনি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিনা, এই ধরনের বিষয় সম্পর্কে আপনাকে এরকম 3 থেকে 4টা বিষয় আপনাকে ধরবে, সেটা থেকে 10 থেকে 12টা কোশ্চেন করবে। অর্থাৎ প্রতিটা বিষয়ের উপরে হয়তোবা আপনাকে 2টা বা 3টা বা 4টা করে কোশ্চেন করতে পারে। এটা এক্সামিনের উপর নির্ভর করে, 10 থেকে 12টা কোশ্চেন করবে। আপনারা যদি আরো দেখতে চান, এখানে আরো ডেমো দেওয়া আছে। এই যে দেখেন, প্রতিটা বিষয়ের উপর 3টা বা 4টা কোশ্চেন দেওয়া আছে। এখান থেকে এক্সামিনার চাইলে 3টা কোশ্চেনও করতে পারে, 2টা কোশ্চেনও করতে পারে। ঠিক আছে? তবে একটা কোশ্চেন করবে না কোনো টপিকের উপরে, একটা টপিকের উপর সাধারণত তিনটা বা সাধারণত 3টা কোশ্চেনই করা হয়। এরকম অনেকগুলো টপিক আছে, এক্সামিনারের ইচ্ছা অনুযায়ী তিনি আপনাকে কোন টপিক থেকে কোশ্চেন করবেন এটা তিনি ডিসাইড করবেন। এটা আগে থেকে কোনো সেট করা থাকে না। আপনার আগে যিনি পরীক্ষা দিবেন তার সাথে আপনার টপিক মিলতেও পারে আবার নাও পারে, এটা এক্সামিনারের ইচ্ছার উপরে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পার্ট ওয়ান। আপনাকে এরকম বিভিন্ন টপিক থাকবে, এক্সামিনারের কাছে একটা বই থাকবে। সেই বই থেকে উনি এরকম 3টা বা 4টা টপিকের উপরে, টপিক বলতে বিষয়, এই 3টা বা 4টা বিষয়ের উপরে 10 থেকে 12টা কোশ্চেন করবে। আমরা একটু পরে আপনাদের ফুল আইএলটিএস এর স্পিকিং টেস্টটা কেমন নেওয়া হয় এটা দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা ছিল পার্ট স্যার ওয়ান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলুন। স্যার, একটু জয়েন করতে লেট হয়ে গেছে, তো আরেকবার একটু রিপিট করা যায় কাইন্ডলি? ওকে, আমি এইটাই বলতেছিলাম, আমরা তেমন বেশি কিছু বলি না। আমরা বলেছি স্পিকিং এ হচ্ছে টোটাল 3টা পার্টে এক্সামটা নেওয়া হয়। প্রথম পার্ট হচ্ছে আপনাকে বেসিক কোশ্চেন করবে, আপনার চাকুরি কোথায় করেন,
কোথায় লেখাপড়া করেছেন, তারপরে হচ্ছে আপনার পছন্দের খাবার কি, আপনার পছন্দের পোশাক, এই রকম বিষয়ের উপর 10 থেকে 12টা কোশ্চেন করা হবে। এটা হচ্ছে পার্ট 1। এরপরে চলে আসবে স্পিকিং পার্ট 2-তে। পার্ট 2-তে হচ্ছে সাধারণত 3 ধরনের বিষয় থাকে। একটা হচ্ছে পার্সন, কোনো ব্যক্তি সম্পর্কে, একটা হচ্ছে কোনো প্লেস সম্পর্কে, আর একটা কোনো বিষয় সম্পর্কে। আপনাকে এরকম যে কোনো একটা বিষয়ে প্রশ্ন দিবে, সেটার উপর আপনাকে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে হবে, 2 মিনিটস। এবং এটা বলার আগে আপনি 1 মিনিট সময় পাবেন, সেখানে আপনি চাইলে চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি কি বলবেন। এটার জন্য আপনাকে কাগজ কলমও দেওয়া হবে, আপনারা একটু পরে দেখতে পারবেন। সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা স্পিকিং এর কিউ কার্ডটা নেওয়া হয়। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ ছিল 10 থেকে 12টা কোশ্চেন করবে বিভিন্ন ছোটখাটো বিষয়ের উপরে, আর পার্ট 2-তে একটা বিষয় থাকবে। যেমন এখানে দেখেন 1 নাম্বার টপিকে কি বলা আছে, ডিসক্রাইব এ স্পেশাল কেক ইউ রিসিভ ফ্রম আদার্স। একটা কেক সম্পর্কে বলতে হবে, একটা স্পেশাল কেক, এটা হতে পারে কোনো আপনার জন্মদিনের কেক যেটা আপনাকে কেউ গিফট করেছে। তাহলে একটা কেকটা দেখতে কেমন ছিল, কেক কখন দিয়েছিল, কে দিয়েছিল, এরকম বিষয়ের উপর আপনাকে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে হবে। অথবা কোনো ব্যক্তি সম্পর্কে আপনাকে কথা বলতে হতে পারে, ডিসক্রাইব এ পারসন হু লাইকস টু লুক আফটার দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। একজন ব্যক্তি সম্পর্কে বলুন যিনি প্রাকৃতিক পরিবেশকে লুক আফটার বলতে দেখাশোনা করেন। যেমন এমন একজন নার্সারি করেন, বা আপনার বাবা তিনি হয়তো বা কোনো একটা বাগান নিয়ে কাজ স্যার করেন। পার্ট টুতে কতটুকু বললে ভালো হবে? এটা আপনার 2 মিনিটই বলতে হবে, আপনাকে 2 মিনিট কথা ও, বলতে হবে। আমরা একটু পরে আর দেখাবো। পার্ট ওয়ানে? পার্ট 1-এ এরকম না, আপনাকে সাধারণত 3 সেন্টেন্সে অ্যান্সার দিলে হয়ে যাবে। ও, এক্সামিনার আপনাকে নিজে থেকে থামিয়ে দিবে। যে কোনো কোশ্চেন যদি বলে ডু ইউ প্লে স্পোর্টস, এটা হচ্ছে পার্ট 1-এর কোশ্চেন, আপনি কি খেলাধুলা করেন, তাহলে আপনি বলবেন যে অফকোর্স আই প্লে স্পোর্টস বিকজ স্পোর্টস ইজ ভেরি এক্সাইটিং, আই ইউজুয়ালি প্লে ফুটবল, ক্রিকেট অ্যান্ড চিজ অ্যান্ড সো অন। এই যে আপনি আপনি এক্সাম্পল সহকারে আপনি বলে দিলেন। অথবা আরো বেশি অ্যাড করতে চাইলে, আই ইউজুয়ালি প্লে ক্রিকেট অনস ইন এ উইক, আমি সপ্তাহে একদিন ক্রিকেট খেলি। এইটা হচ্ছে পার্ট 1-এর কোশ্চেনের অ্যান্সার। এটা বলতে গেলে এক্সামিনার যদি বেশি বলে ফেলেন, এক্সামিনার নিজে থেকে থেমে যে থামিয়ে আপনাকে নতুন কোশ্চেন করবেন। আর পার্ট 2-তে আপনাকে 2 মিনিট এরকম কোনো একটা ব্যক্তি সম্পর্কে কথা বলতে হতে পারে, অথবা কোনো বিষয়, বা যেমন কেক দেওয়া আছে এরকম, যেমন কোনো একটা স্টোরি অথবা বুক সম্পর্কে বলতে হতে পারে, অথবা হতে পারে কোনো একটা প্লেস সম্পর্কে। এই যে দেখেন, ডিসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ ট্রাভেলড দ্যাট ইউ উড লাইক টু রিকমেন্ড টু আদার্স। একটা জায়গা সম্পর্কে বলেন যে জায়গাটাতে আপনি আগে ঘুরে এসেছেন এবং অন্যকে ঘুরতে যেতে বলবেন। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন না, কক্সবাজার, সুন্দরবন, তারপরে সাজেক, রাঙ্গামাটি, কাপ্তাই লেক, এরকম বিভিন্ন জায়গা আছে না, টাঙ্গুয়ার হাওর, বা আপনি ঢাকা চিড়িয়াখানা হইলেও হবে। এটা যে টপ রেটেড প্লেস হইতে হবে এমন না। আপনি যদি মনে করেন যে আপনার বাসার স্যার পাশে, স্পিকিং টেস্ট কি ভিডিও কলে হবে না সামনাসামনি? ভিডিও কলেই হবে, ভিডিও কলে আর হওয়ার যিনি থাকবে, ভিডিও কলে যিনি থাকবে হোস্ট হিসেবে, উনি কি মানে বাংলাদেশী নাকি বিদেশি? এইটা আসলে এটা আসলে এখন থেকে বলা যায় না। এটা ব্রিটিশ কাউন্সিল বা আইডিবিতে 2 ধরনের মানুষরাই চাকরি করে, বাংলাদেশিরাও চাকরি করে, ইন্ডিয়ানরাও চাকরি করে, একদম ব্রিটিশ নাগরিকরাও চাকরি করে। তো এটা আসলে আমি এখন কিভাবে বলবো, এটা আসলে আপনার এক্সামের দিন ওনাদের থেকে যাদের সিলেক্ট করে দিবে তাদেরকেই পড়বে এটা। সবাই সব ধরনের লোকই পড়তে পারে, বাংলাদেশিও পড়তে পারে, ইন্ডিয়ানও পড়তে পারে, বা ব্রিটিশ নাগরিকও পড়তে পারে। ঠিক আছে। ওকে, তো এটা ছিল পার্ট 2। পার্ট 2-তে আপনাকে 2 মিনিট কোনো একটা জায়গা সম্পর্কে, অথবা কোনো একটা ব্যক্তি সম্পর্কে, অথবা কোনো একটা বিষয় সম্পর্কে, যেমন টিভি শো বা অনলাইন প্রোগ্রাম যেটা আপনি পছন্দ করেন, এরকম বিষয় সম্পর্কে এই 3 ধরনের কোশ্চেন সম্পর্কে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। এটা বলার আগে আপনি 1 মিনিট সময় পাবেন চিন্তা ভাবনা করার জন্য। আমি একটু পরে এটা দেখাবো, ফুল স্পিকিং টেস্টটা কেমন হয় একটু পরে দেখাবো। আমি জাস্ট একটু এটা আলোচনা করি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আসতেছে পার্ট 3। পার্ট 3টা হবে হচ্ছে পার্ট 2 টপিকটা যেই বিষয়ের উপর ছিল, সেই বিষয়ের উপরে আপনাকে পার্ট 3 কোশ্চেনটা করা হবে। যেমন দেখেন 33 নাম্বার কোশ্চেনের পার্ট 2 তে কি কোশ্চেন ছিল, ডিসক্রাইব এ লাইভ স্পোর্টস ইভেন্ট দ্যাট ইউ ওয়াচড অ্যান্ড লাইকড। একটা লাইভ খেলাধুলার কোনো একটা অনুষ্ঠান যেটা আপনি দেখেছেন এবং আপনি পছন্দ করেন। এটা হতে পারে ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ, বা যে কোনো লাইভ অনুষ্ঠান। ঠিক আছে, বা কোনো খবর, স্পোর্টস তো খবর হবে না, তো স্পোর্টস রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখেন এবং এনজয় করেন।
সাধারণত ক্রিকেট, ফুটবল এগুলো, বা এখানে বলা আছে আইপিএল ম্যাচ। ঠিক আছে, তো এরকম একটা বিষয় সম্পর্কে বলেন। পার্ট থ্রিতে আপনার কোশ্চেন গুলো আসলে 4 থেকে 5টা বা 6টা কোশ্চেন হবে, সেটা পার্ট টু বিষয় সম্পর্কে হয়ে থাকবে। যেমন দেখেন পার্ট থ্রি কোশ্চেন গুলো কি কি। হোয়াই ডু সাম পিপল লাইক টু ওয়াচ স্পোর্টস ইভেন্টস, দেখেছেন পার্ট থ্রি কোশ্চেনটা কিন্তু পার্ট টুর সাথে কানেক্টেড। আপনি কেন, বা কিছু মানুষ কেন স্পোর্টস দেখতে পছন্দ করে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ওয়াচিং স্পোর্টস ইভেন্টস অনলাইন, অনলাইনে স্পোর্টস ইভেন্টস দেখার সুবিধাগুলো কি কি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আপনাকে সবগুলোই আসলে হবে হচ্ছে পার্ট টুতে যে টপিকটা ছিল সেই টপিকের উপরে 4টা থেকে 6টা কোশ্চেন হবে। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন স্পিকিং পুরা পরীক্ষাটা? আমি এখন আপনাদের একটু শর্ট শর্ট করে কোশ্চেন করি। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, স্পিকিং পরীক্ষাটা কত মিনিটের হবে বলেন তো আপনারা? 15 মিনিট। সর্বোচ্চ 15 মিনিট। এক্সামিনার চাইলে আপনাকে 11 মিনিটেও ছেড়ে দিতে পারে। মিনিমাম টাইম 11 মিনিট, ম্যাক্সিমাম টাইম হচ্ছে 14 মিনিট। তো আমি একটু বাড়ায় বলছি, 11 থেকে 14 মিনিট অফিসিয়ালি বলা আছে, 15 মিনিট ধরে নিতে পারেন। এরপরে স্পিকিং এ টোটাল কয়টা পার্ট থাকে স্পিকিং পরীক্ষাতে? 3টা পার্ট। 3টা পার্ট। এখন আমাকে বলেন পার্ট ওয়ানে কয়টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে? স্যার 10 থেকে 12টি। 10 থেকে 12টা। 10 থেকে 12টা। আর পার্ট ওয়ানের কোশ্চেন গুলো কিসের উপরে হবে? স্যার বেসিক নিজের কোশ্চেন। বেসিক তার কোশ্চেন, নাম, হোম টাউন, বেসিক। ফেভারিট, ইয়েস, সামথিং। এগুলোতে। আর পার্ট টু, ইন্ট্রোডাকশন টাইপের একটা। ইয়েস, আর পার্ট টুটা কত মিনিটের হবে টেস্টটা, তার মানে পরীক্ষাটা আপনাকে কত মিনিট 2 সময় মিনিটের। দিবে? স্যার এখানে 2 কি কি মিনিট। ধরনের টপিক থাকতে পারে পার্ট টুতে? একটা টপিক দিয়ে দিবে, তার উপর কথা বলতে হবে। না, সেই টপিক গুলো কি কি হতে পারে? একটা হচ্ছে ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোনো পার্সন, এটা বিষয় সম্পর্কে। একটা একটা প্লেস, প্লেস। কোনো জায়গা, বা কোনো একটা বিষয় সম্পর্কে হতে পারে। এটা বলার আগে আপনি 2 মিনিট কথা বলবেন ইংরেজিতে। এটা বলার আগে আপনি 1 মিনিট সময় পাবেন। কোনো নোট নিতে চাইলে নোট নিতে পারবেন, কাগজ কলম দেওয়া হবে আপনাকে। এরপরে পার্ট থ্রি আসতেছে। পার্ট থ্রিতে কতগুলো কোশ্চেন হবে? স্যার পার্ট থ্রিতে একটা একটাই থেকে 5টা। 4 থেকে 6টা। 4 থেকে 6টা। অফিসিয়ালি বলা আছে 4 থেকে 6টা। এটা এক্সামিনের উপর নির্ভর করে, আপনাকে 4টা করলেও করতে পারে, আবার 6টা করলেও করতে পারে প্রশ্ন। ঠিক আছে, তবে যেহেতু আপনাকে 4 থেকে 6টা কোশ্চেন করতেছে, 4-5 মিনিটে অ্যান্সার দিতে হবে, তার মানে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার একটু লং লং আপনাকে দিতে হবে। এগুলো আমরা পার্ট থ্রি ক্লাসে শিখিয়ে দিব। এখন তো পার্ট থ্রি ক্লাস না, আজকে আমরা পার্ট ওয়ানটাই শিখবো। তো এই হচ্ছে আমাদের ফুল স্পিকিং এর বিষয়টা। এটা কি বুঝতে পেরেছেন? স্পিকিং টেস্ট সম্পর্কে আইডিয়া হয়েছে কিছুটা? জি আইএলটিএস স্যার। জি স্পিকিং। স্যার। আর ওকে, এখন আমি একটু মার্কিং সম্পর্কে আইডিয়া দিই, তারপরে আমি আপনাদের ভিডিওগুলো দেখাবো। একটা স্পিকিং টেস্ট দেখতে কেমন হয়, বা এক্সামিনার কিভাবে আপনাকে প্রশ্ন করে এগুলো দেখাবো। তারপরে প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিতে হয়, বিভিন্ন মেথড আছে, রুলস আছে, সেই রুলস ধরে ধরে কিভাবে অ্যান্সার দিতে হয়, এগুলো আমরা শেখাবো ক্লাসের শেষ অংশে। তো আমরা এখন একটু স্পিকিং এর মার্কিং সম্পর্কে আইডিয়া দিই, যদিও এটা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বলেছি। তো আপনাকে যখন প্রশ্ন করবে হোয়ার ইজ ইয়োর হোম টাউন, যেমন আপনি অ্যান্সার দিলেন কি, মাই হোম টাউন ইজ ইন ঢাকা, ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, অ্যান্ড ইটস লোকেটেড ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এটা আপনি অ্যান্সার দিলেন। তখন এক্সামিনার আপনাকে মার্কিংটা করবে 4টা বিষয় দেখে। 4টা বিষয় খেয়াল করবেন, উনি শুধুমাত্র গ্রামার দেখে আপনাকে মার্ক দিবেন না। অনেকেই মনে করে সবকিছু মনে হয় গ্রামারে। না, গ্রামারটা সব বিষয় না। গ্রামারে মার্ক আছে, কিন্তু সেটা অনলি 25%। 25% মার্ক হচ্ছে গ্রামারে, বাকি 75% মার্ক অন্যান্য বিষয়ে। প্রত্যেকটা বিষয়ের উপর 25% মার্ক। প্রথমে এক্সামিনার চেক করবে আপনার ফ্লুয়েন্সি কেমন। ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি ধারাবাহিক। ধারাবাহিকতা। আপনি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন কিনা, বেঁধে যাচ্ছেন কিনা, আপনি ধারাবাহিকভাবে বলতে পারছেন কিনা। অনেকে দেখবেন কথা বলতে গিয়ে থেমে যায়, আটকে যায়। তো এই বিষয়টা এক্সামিনাররা চেক করবে যে আপনি টকিং উইদাউট পজ অর হেজিটেশন, আপনি পজ বা হেজিটেশন বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলতে পারেন কিনা, এটা চেক করবে। টকিং অ্যাট লেন্থ, একটা নির্দিষ্ট লেন্থে অ্যান্সার দিতে হবে। যেমন পার্ট ওয়ানের কোশ্চেন গুলো মিনিমাম 3 সেন্টেন্সে অ্যান্সার দিতে হয়। যেমন আমি একটু আগে একটা প্রশ্ন করলাম, হোয়ার ইজ ইউর হোম টাউন, অনেকে জাস্ট অ্যান্সার দেয় ঢাকা, এরপরে আর কিছুই বলে না। তারপরে ডু ইউ লাইক চকলেটস, আপনি কি চকলেট পছন্দ করেন, অ্যান্সার দেয় হচ্ছে ইয়েস, এইটুকুই অ্যান্সার, এরপরে আর কিছু বলে না। তাহলে আপনাকে ফ্লুয়েন্সিতে মার্ক কাটবে। এগুলো সব ঠিকঠাক থাকলে আপনাকে ফ্লুয়েন্সিতে 9-এর ভেতরে একটা মার্কিং করবে, সেটা হতে পারে 7 বা 8,
আপনি যেমন বলেছেন বা যেটা অ্যান্সার দিয়েছেন এই ক্রাইটেরিয়া বা এই অপশনগুলো খেয়াল করে এক্সামিনার আপনাকে 9-এর ভেতরে একটা মার্ক দিবে। এরপরে এক্সামিনার চেক করবে, বিশেষ করে ফ্লুয়েন্সিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফ্লুয়েন্ট থাকলে অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে হয়ে যায়, আর যারা ফ্লুয়েন্ট তারা আসলে ভালোই করে স্পিকিং এ। এরপরে চেক করবে প্রোনাউন্সিয়েশন। এইগুলো ইচ্ছা করলে খুব ভালোভাবে এই সেকশনে ভালো মার্ক পাওয়া যায়। আবার যদি কেয়ারলেস থাকেন এই সেকশনে অনেক কম মার্ক আসে। সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেমন এটাকে আমরা বলি ডিফারেন্টলি, এটাকে বলি বেসিক্যালি, এটাকে বলি হিস্টোরি, এটাকে বলি ওয়েনেসডে, এরকম ভুলভাল উচ্চারণ করি আমরা। তো এইগুলো সঠিক উচ্চারণ হচ্ছে ডিফারেন্টলি, বেসিকলি, অনেস্টলি, ওয়েন্সডে। এরকম সঠিক ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওয়ার্ডগুলো জি সঠিক স্যার। যদি উচ্চারণ করতে পারেন তাহলে আপনাকে এই 9-এর ভেতরে আপনাকে 9ই পেতে পারবেন আপনি প্রোনাউন্সিয়েশনে। এরপরে চেক করবেন লেক্সিক্যাল রিসোর্স, এটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিতে আপনি কেমন, আপনি ওয়ার্ডগুলো কোন ধরনের ওয়ার্ড ইউজ করে আপনি অ্যান্সারগুলো দিচ্ছেন। যেমন সাধারণত স্টুডেন্টরা আই লাইক, আই লাভ এই ধরনের ওয়ার্ডগুলো বেশি বলে। তো এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আপনাকে কিছু ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন ইম্পর্টেন্ট বলতে গুরুত্বপূর্ণ, এইটা ইউজ না করে আপনাকে ইউজ করতে হবে সিগনিফিক্যান্ট, এইটা মানেও কিন্তু গুরুত্বপূর্ণ। বা আরো একটা আছে ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানেও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে লাইক বলতে পছন্দ করা, এটার পরিবর্তে প্রিফার বলতে পারেন। প্রিফার বলতে পছন্দ করা বা চয়েস করা, এইটা একটা ভালো ওয়ার্ড। বিউটিফুল মানে সুন্দর, এটার পরিবর্তে স্টানিং, এলিগেন্ট এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা ইউজ করবেন, বা গর্জিয়াস। আর গুড এর পরিবর্তে এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং এই ধরনের ভোকাবুলারি গুলো আপনারা ইউজ করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। তাহলে এইগুলো চেক স্যার করে একটা আপনাকে, প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন করেন। স্যার এখন যে কম্পিউটার বেস এক্সাম, তো স্পিকিংটাও কি কম্পিউটার বেস হবে নাকি এটা এটা মানুষ থাকবে, কোনো কম্পিউটার মানে কম্পিউটারের ভেতরে আপনারা যেভাবে ক্লাস করতেছেন ঠিক এভাবেই হবে। আপনাদের ভিডিওটা অন করতে হবে। আপনারা তো সবাই থাকবেন না, জাস্ট একজন স্টুডেন্ট থাকবে এবং একজন এক্সামিনার থাকবে। এটা কম্পিউটারে হওয়ার সম্ভাবনা 95%। বাকি 5% যদি এরকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা থাকলে ওই সময় হচ্ছে সরাসরি নেওয়া হয়, ঠিক আছে? তবে এটা তো কম্পিউটারে, যেই সেন্টারে এক্সাম দিতে যাবো ওই জায়গায় হবে তাই না? ইয়েস, আপনাকে যেই সেন্টারে মেইন এক্সাম দিয়েছেন ওই সেন্টারেই, আপনার ওই সেন্টারে কম্পিউটার আছে সেই কম্পিউটারে আপনি দিবেন। আপনি নিজের বাসায় বসে দিতে পারবেন না, এটা হচ্ছে ওই সেন্টারে কম্পিউটারে বসে দিতে পারবেন, ঠিক আছে? ওকে। এরপরে আপনাকে চেক করবে গ্রামার সেকশন। গ্রামারে আসলে বেসিক্যালি দুইটা জিনিস ট্রাই করে, সেটা হচ্ছে আপনি সেন্টেন্সের স্ট্রাকচার, স্পেশালি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারেন কিনা, টেন্স গুলো ঠিক আছে কিনা। এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে, যেমন কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স। কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই দুইটা সেন্টেন্সটাই এক্সামিনাররা বেশি চেক করে, ঠিক আছে? তাহলে এইগুলো চেক করে আপনাকে একটা মার্কিং দেওয়া হবে। 9-এর ভেতরে একটা 7/8 আপনাকে মার্ক দিল। লাস্টে কি করবে, এই 4টা বিষয় আপনাকে যোগ করবে আপনি কত পেয়েছেন, ঠিক আছে? 4 নং 36-এর ভেতরে আপনি কত পেয়েছেন, এইভাবে যোগ করে আপনার যে মার্কটা আসে, যেমন 3×7 = 21 আর 9 কত, 30, তাই না? 30। টোটাল হচ্ছে 30 মার্ক পেয়েছে উনি। এই 30-কে 4 দিয়ে ভাগ দিলে কত আসে, 7.5 মেবি, তাই না? 7.5-ই আসে। 7.5 হচ্ছে ওনার স্পিকিং এর মার্ক। তো আপনারা যদি গ্রামারে উইক হন, গ্রামারে 6 পেয়েও বাকি তিনটাতে যদি 9 পান সেক্ষেত্রে আপনারা ভালো স্কোর করতে পারবেন। তো এই ছিল হচ্ছে গ্রামার সেকশন, বা সরি গ্রামার না, আইএলটিএস এর মার্কিং বিষয়টা। এর পাশাপাশি আমরা ক্লাসের শুরুতে দেখিয়েছি হচ্ছে আপনাদের 3টা পার্ট, যে স্পিকিং এ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিভাবে নেওয়া হয়। এখন আপনাদের আরো ক্লিয়ার করার জন্য, যেহেতু স্পিকিংটা হুট করে শুরু করা যায় না, আমরা একটা ফুল টেস্টের ভিডিও দেখব, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে আইএলটিএস এর স্পিকিংটা কেমন হয়ে থাকে পরীক্ষাটা। তো প্রথমে আমরা একটা 5.5 বা 6 ব্যান্ডের একটা ভিডিও দেখাই, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লেভেলটা কোন অবস্থানে আছে। এরপরে আমরা একটা হায়ার ব্যান্ড দেখব, ঠিক আছে? তো আমরা একটু ভিডিওটা শেয়ার করি, আপনারা একটু দেখুন এটা। তারপরে আমরা কিভাবে অ্যান্সার দিতে হয় সেগুলো আমরা শিখিয়ে দিব। এটা দেখলে আপনাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এটা একটু দেখুন, আমাকে একটু সময় দিন, আমি ভিডিওটা প্লে করি। ওকে, আপনারা কি স্ক্রিনে একটা টিচারকে দেখতে পাচ্ছেন এবং স্টুডেন্ট পরীক্ষার হলে বসে আছে?
জি শিওর। 5.5 to 6 ব্যান্ড। জি স্যার। ওকে, তাহলে আমি একটু এটা দেখাই। মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, তো আপনারা জাস্ট অডিওটা শুনলেই হচ্ছে, ভিডিও মুখের সাথে মুখ নাও মিলতে পারে, কারণ অনলাইনে শেয়ার হচ্ছে তো। তো হইতে পারে অডিও আগে শুনতেছেন, মুখ পরে শুনতেছেন, এটা বিষয় না, আপনারা জাস্ট অডিওটা শুনুন যে উনি কিভাবে অ্যান্সার দেয়। এই যে এখানে 13 মিনিট 30 সেকেন্ডের একটা ইন্টারভিউ, এটা ব্রিটিশ কাউন্সিলের মেইন এক্সামই, এটা দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তো প্রথমে শুরু হচ্ছে পার্ট 1 দিয়ে, আমি আপনাদের মাঝে মাঝে একটু অ্যানালাইসিস করে দিব। তো দেখেন শুরু হচ্ছে, আমরা প্লে করি। Good afternoon. My name is Michael Austin. Can you tell me your full name, please? My name is Saida Abdurazakova. Thank you. And what shall I call you? Saida, just Saida. Saida. স্যার ভলিউম অনেক কম। ওয়েট করি, আমরা একটু দেখি অন্যভাবে সাউন্ডটা বাড়ানো যায় কিনা। Saida. From Uzbekistan. সাউন্ড তো ফুলই আছে এখানে, আপনারা কি সাউন্ড সবাই কম শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। অনেক আচ্ছা, কম। আমরা অন্য প্লেয়ার দিয়ে ট্রাই করি, আমি দেখেন আরো অনেক বিভিন্ন প্লেয়ার আছে, হয়তো প্লেয়ারের সমস্যা হতে পারে। একটু সময় দিন আমাকে। এখন তো এখন কেমন বোঝা যায় একটু সাউন্ডটা? এই ভিএলসি তে তো 200 করা যায়। My name is Michael Austin. Can you tell me your full name, please? এখন কি শোনা এখন যাচ্ছে? ঠিক আছে, জি স্যার। ওকে, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন একটু দেখুন। এক্সামিনার নিজের নাম বলে এই স্টুডেন্টকে ফুল নেম জিজ্ঞেস করতেছে, এগুলো হচ্ছে পার্ট 1। My name is Saida Abdurazakova. Thank you. And what shall I call you? Saida, just Saida. Saida. And where are you from, Saida? From Uzbekistan. Can I see your identification, Yes, please? sure. Thank you. এটাই অনলাইনে হবে, এটা আপনারা যেটা অফলাইনে দেখতে Thank you, পাচ্ছেন that's এটাই fine. অনলাইনে হবে। Now, in this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. What do you like most about... আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা বিষয়ের উপর কয়টা করে কোশ্চেন হচ্ছে। দেখেন প্রথমে বলছে হোম টাউন সম্পর্কে, হোম টাউন সম্পর্কে বলছে হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। দেখবেন হোম টাউনের উপর 2টা বা 3টা কোশ্চেন করবে, এরপর আবার টপিক চেঞ্জ করবে, মিউজিক নিয়ে কোশ্চেন করবে বা অন্য কোনো বিষয়ের উপরে। তো এরকম প্রত্যেকটা বিষয়ের উপর 3টা 4টা কোশ্চেন করে টোটাল 10 থেকে 12টা কোশ্চেন করতে পারে পার্ট 1-এ। তো আপনারা এটা একটু দেখুন, উনি কিন্তু বেশি পান নাই, 5.5 থেকে 6 ব্যান্ড পেয়েছেন। তো আপনারা এটা একটু দেখুন। your hometown or city? Well, I live in Tashkent. It's the capital of Uzbekistan. That's fine. Now, in this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. What do you like most about your hometown or city? Well, I live in Tashkent. It's the capital of Uzbekistan. I love my city because it's very beautiful, with beautiful parks, gardens, and beautiful underground stations. Because our underground stations are very popular with its architectural design. So is your home city a popular place for tourists to visit? I don't think so. Just we try to develop our touristic industry and we have some tourists, not like in America or in England, but we try to encourage it. Has your home city changed much in recent years? Yeah, just over last 2 decades, our city changed very much, and we have a lot of new modern buildings and restaurants, hotels. So over the last years, it's really changed. Thank you. Now let's talk about writing. What different types of writing do you do? For example, letters, emails, reports, or essays?
Um, I prefer to email. I prefer to connect by email with my friends, with my family, and এখন কিন্তু টপিক চেঞ্জ হয়ে গেছে, রাইটিং। বুঝতে পারতেছেন আপনারা? টপিক কিন্তু চেঞ্জ হচ্ছে, এক বিষয়ের উপর সব কোশ্চেন করবে না। এটা কি খেয়াল করেছেন আপনারা? জি স্যার। এখন রাইটিং নিয়ে কোশ্চেন করতেছে, হোম টাউন নিয়ে কোশ্চেন শেষ, 3-4টা কোশ্চেন শেষ, এখন রাইটিং এর উপর কোশ্চেন করবে। তো দেখুন আপনারা sometimes clearing- I prefer to write letters by myself. কিছু প্রশ্ন করলেন? স্যার বলছিলাম যে ওই ভিডিওর সাথে যদি একটু করা যেত স্যার, বাফারিং হচ্ছে কেমন যেন একটা লাগছে একটু স্যার। বাফারিং হতে পারে, আপনারা অডিওটা শুনুন, এর জন্য বলছি, যেহেতু শেয়ার করা হচ্ছে তো অনলাইনে, এই জন্য একটু সমস্যা হতে পারে। এটা আসলে আমার হাতে নাই। তো আপনারা অডিওটা স্পষ্টভাবে শুনতে স্যার পারতেছেন? ভিডিও শুরুতে দেখলাম যে উনি পাসপোর্টটা শো করলো, জি, তো যখন এটা অনলাইনে হবে, যখন কম্পিউটারে ওইটা বিপরীত আগে পাশে থেকে কেমন চেক থাকবে করে নিবে, তখন কি আগে থেকে পাসপোর্টটা? চেক করে নিবে, আগে থেকে চেক করে নিবে। ঠিক আছে, ওকে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। পাসপোর্ট চেক, বায়োমেট্রিক। আপনারা এমনি অডিওটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? অডিওটা সবাই? জি স্যার। ওকে, তাহলে একটু শুনুন মনোযোগ সহকারে। Because it's very actual. I think it's from if you send a letter for by yourself, and it means that you are you are very appreciate this person. Do you prefer writing with a pen or using a computer? I sometimes it depends on the situation. For example, for my studies, I prefer computer to type in computer, but for my essays, I prefer to write by pen. Why? Because I feel more comfortable when I try to explain my some things which I want to say. It's more comfortable and easy to write it yourself. Do you write more now or less than you did a few years ago? I think less because technology nowadays are really go fast. So And do you like to write stories or poems? not actually, just I like to write my opinions, my view, for example, about the world, about animals, about persons. Thank you. Let's talk about music. How often do you listen to music? Usually every day I listen to music because it gives me energy, and it gives me some feeling, and it's very important for me to listen. Now I'm going to give you a topic and I'd like you to talk about it for 1 to তাহলে ওনাকে 3টা বিষয়ের উপর পার্টানে কোশ্চেন করলো, তাই না? লাস্টে মিউজিক, এর আগে ছিল রাইটিং, তার আগে ছিল হোম টাউন, তাই না? ওনাকে 3টা বিষয়ের উপর কোশ্চেন করেছে না? অনেকগুলো প্রশ্ন করেছে, প্রত্যেকটা বিষয়ের উপর 2টা 3টা 4টা করে এরকম প্রশ্ন করেছে। তো এই ছিল পার্ট 1। এখন হচ্ছে এক্সামিনার ওনাকে একটা টপিক দিবে, সেটা হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে, সরি কোনো জায়গা সম্পর্কে। উনি এটা সম্পর্কে 1 মিনিট চিন্তা ভাবনা করবেন, প্রয়োজনে নোট নিতে চাইলে নোট নিতে পারেন। এরপরে 1 মিনিট শেষ হলে এক্সামিনার ওনাকে স্যার বলতে বলবেন। হ্যাঁ, বলুন। তার মেয়েটা এত নার্ভাসলি বলতেছে, এটা দেখে আমারই নার্ভাস লাগতেছে। আসলে এটা নার্ভাস তো সবাই হয়, এর জন্য 6.5 ব্যান্ডটা দেখাচ্ছি। একটু পরে 9 ব্যান্ডটা দেখলে আপনারা যে হয়তো উনি মক টেস্ট বেশি একটা দেন নাই,
বা প্র্যাকটিস করেন নাই, এই কারণে ওরা নার্ভাস লাগতেছে। তো আপনারা প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আমরা এগুলো প্র্যাকটিস করাবো আপনাদেরকে নিয়ে, স্যার ঠিক আছে? আমাদের কি অনলাইনে হবে না স্যার এরকম? হ্যাঁ, অনলাইনে হবে, এইটাই হবে। এক্সামিনারটা কম্পিউটারের ভেতরে থাকবে, আপনি কম্পিউটারের সামনে বসে অনলাইনে ভিডিও কলে আপনি পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? ওকে, আপনারা একটু পার্ট টুটা দেখুন। উনি হচ্ছে একটা বিষয় দিবে, উনি ওই বিষয়ের উপর 1 মিনিট চিন্তা ভাবনা করে তারপরে 1 মিনিট শেষ হলে উনি বলা শুরু করবেন। তো দেখুন উনি এক্সামিনার কি বলে, ওনাকে ইনস্ট্রাকশন কি দেয়। 2 minutes. Before You to listen. Now I'm going to give you a topic and I'd like you to talk about it for 1 to 2 minutes. Before you talk, you'll have 1 minute to think about what you're going to say, and you can make some notes if you wish. Do you understand? Yeah, sure. Okay, so here's some paper and a pen for making notes. And here's your topic. Please don't write anything on the booklet. I'd like you to describe a time when you helped someone. তাহলে একটা সময় সম্পর্কে বলতে হবে যখন উনি কাউকে হেল্প করেছিল। এই হেল্পটা যে টাকা পয়সা দিয়ে হেল্প এমন এমন না, যে কোনো বিষয়ে হেল্প হতে পারে। আপনি কাউকে গান শিখিয়েছেন, সেটা একটা হেল্প। আপনি কাউকে একটা সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, সেটা একটা হেল্প। অথবা আপনি আপনার বাবা মাকে তাদের রান্নার কাজে হেল্প করেছেন, সেটাও একটা হেল্প। আপনি আপনার বন্ধুকে কোনো একটা অঙ্ক করে দিয়েছেন, সেটা একটা হেল্প। যে কোনো বিষয়ে আপনি হেল্প করলেই সেটা আপনি কাউন্ট করতে পারেন। এটা যে সবসময় যে এরকম হবে না যে আপনি গরিব মানুষকে 10 টাকা দিয়ে হেল্প করেছেন, এমন না। আপনি যে কোনো বিষয়ে যে কাউকে, যদি আপনি কোনো প্রাণীকে, মনে করেন কোনো একটা বিড়াল বা কুকুরকে আপনি পানি খাইয়ে হেল্প করেছেন, না যদিও এটা সামন বলছে, তার মানে পার্সন, কোনো ব্যক্তি সম্পর্কে বলতে হবে। তো আপনি অবশ্যই এটা ব্যক্তি সম্পর্কে বলতে হবে, কোনো প্রাণী সম্পর্কে বললে হবে না। তো এরকম যে কোনো বিষয়ে যে কোনো হেল্প করলে আপনাকে হবে, সেটা নিয়ে আপনি 2 মিনিট কথা বললেই হচ্ছে। তো দেখুন, আর একটা বিষয় খেয়াল করবেন, উনি 2 মিনিট কথা বলতে গিয়ে মাঝখানে থেমে গিয়েছেন 2 মিনিট শেষ হওয়ার আগে। এই কাজটা করা যাবে না। আপনারা 2 মিনিট বলতেই থাকবেন, এক্সামিনার টাইম শেষ হলে এমনিই আপনাকে থামিয়ে দিবে। আপনি নিজে থেকে থেমে যাবেন না যে 2 মিনিট হয়ে গিয়েছে। তো আপনারা এটা একটু দেখুন। All right. Remember, you have 1 to 2 minutes for this, so don't worry if I stop you. I'll tell you when the time is up. Can you start speaking now, please? Yes. I remember that I helped my grandmother, and my mother asked me to go to her home and help for 2 or 3 weeks. So I went there, and actually my grandmother was ill, so I had to do some cookings for her and some housekeeping works. In the evening, I read books for her. Then after 2 weeks, she became healthy, and she forgot about that days when she was ill. So now I'm proud of it. I'm proud that I did it, and my mother also very great that I helped my grandmother. এই যে দেখেন, নিজে থেকে থেমে গিয়েছে, এই কাজটা Can করা you tell যাবে me না। any more about that? Grandmother. নিজে থেকে থেমে যাওয়া যাবে না। Can you tell me any more about that? Yeah, and she always says me that I'm best girl in the world, and she says that she proud of me, and she always remember me all her life, and Thank you. So, do you like helping other people? yes, I like actually, because if I can help someone, I feel very good that স্যার এটা কি I পার্ট 3 তে গেল?
এটা পার্ট 3 তে এখনো যায় নাই, উনি যেহেতু কম সময় নিয়েছে তো এক্সামিনার ওনাকে একটা দুইটা প্রশ্ন করতেছেন পার্ট 2টা শেষ করার জন্য। ঠিক আছে, ও তো পার্ট 3 ওকে এখনো স্যার। শুরু হয় নাই, ওনাকে এই বিষয় সম্পর্কে বলছে। পার্ট 3ও এই হেল্পিং নিয়ে হবে, তো দেখুন কি বলে এক্সামিনার। Using, I can help someone, and I feel then that I am a cooperative person. Thank you. Can I take the booklet and the pen Yeah. and paper, pencil back, please? Thank you. Just thank you. We've been talking about a time when you helped someone, and I'd like to discuss with you one or two more general questions related to this. অর্থাৎ এখন দেখেন নিউ কোশ্চেন গুলো করবে, এটা হচ্ছে পার্ট 3, ওই পার্ট 2 এর উপরে কিছু কোশ্চেন করা হবে। So let's consider first of all helping neighbours. Can you tell me some of the practical things that people can do to help their neighbours? Yes, I think people always should help their neighbors because they live together in one place. So, for instance, they can help to carry their things to their homes if they saw them in the streets, or maybe to look after their children. So why is it important then for neighbours to help each other? I think it's very important because they are like relatives. They live in one place, and they should be cooperative. They should be tolerant to each other. Okay, you live in a big city in Tashkent. Yeah. Do you think that people in small towns help each other more than people in cities? I think so. Yes. Why is that? Because in a small town there are not as much people as in the big cities, because they need help, and they are more closer to each other, Right. because they are few. Comparing with the big cities, people who live in cities, they are very busy. They just think about yourselves. Right. Let's go on and think about jobs that involve helping people. Can you tell me some of the jobs that focus on helping other people? Well, What kind of jobs are caring jobs? yes, I think first of all, it's in the hospital, nurses, Right. doctors. They help people to become healthy again. What sort of qualities does a person need to work in that sort of job? You mean to become a doctor or to? Not qualifications, but what kind of person makes a good nurse or a good doctor? I think he or she should be very kind, tolerant, and cooperative. Why tolerant? Tolerant because people need some help, and all people need the same conversation. Okay, and so people like nurses in that sort of job, do you think that their salaries are too low? Maybe if the nurses
nurses, I think not only nurses, also teachers get less salaries than other types of. They should be paid more. Yeah, I think so, because they do a very great thing. They help people to become healthy and to get their confidence again, and it's a very great job, I think. Okay. Well, thank you very much, Nadia. That is the end of the speaking test. Thank you. Good afternoon. ওকে, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন স্পিকিং স্যার টেস্ট আসলে কেমন একটা হবে? কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, এই কোশ্চেন এক্সামটাতে স্যার উনি মার্ক কত পাইছিল, মানে 5.5 5.5 to 6, 5.5 থেকে 6। মানে এক্সাক্ট কিছু নাই, মানে 6 নাকি? না, এক্সাক্ট তো ওনারা ওইভাবে বলেন না, যেহেতু ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল টেস্ট, তো এই জন্য এক্সাক্ট মানটা ওনারা বলেন না, বলছে এই রেঞ্জের ভেতরে। তো আপনারা 5.5ই ধরতে পারেন। কিছু কিছু পার্টে উনি 6 পেয়েছেন, যেমন পার্ট 1-এ হয়তো বা 6 পেয়েছেন, পার্ট 3-তে উনি 5.5 পেয়েছেন, এইভাবে ওনারা বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে এখন জি আমরা আসি স্যার। হচ্ছে আমাদের মেইন সামনে হ্যাঁ বলেন। আমি যদি স্যারের কোনো কোশ্চেন ধরেন এরকম হলো যে বুঝতে পারি নাই, হ্যাঁ, আমি কি রিপিট করতে বলতে ইয়েস, পারবো? আপনি মানে বলতে পারবেন, এটা কি সেটা একবার কি স্যার বা মার্ক কাটা যায়? না, কোনো মার্ক কাটা যায় না, এটা সর্বোচ্চ 1 থেকে 2 বার। কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, অথবা আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, এভাবে আপনি বলতে পারেন, এক্সামিনার আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আসলে মার্কিংটা হবে আপনার বলার উপরে, আপনি যখন বলবেন না তখন তো এটাতে কোনো ভুল ধরা পড়বে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তো একটা কোশ্চেন হ্যাঁ, কোশ্চেন করলে করতে পারেন, বলেন। জি, ওই মেয়ে যে কথায় কথায় যে একটা সেন্টেন্স বলার পর এইভাবে বলছে, ওইটা কি এক্সামিনার ভালোভাবে নিছে এই কথাটা? ভালোভাবে নেয় নাই, এর জন্য তো মার্ক কম পেয়েছেন। ভালোভাবে নেয় নাই। 5.5 তো আসলে খুবই কম মার্ক স্পিকিং হিসাবে, তো ওর থেকে কম আসলে 5 এর নিচে সাধারণত 4.5 পায় অনেকে, একদম একটু কথাও না বললে 4.5 দেয়, কিছুই না বললে। তো কিছু আপনি যদি মোটামুটি টুকটাক এক্সামিনারকে বুঝাইতে পারেন তাহলে 5 বা 5.5 দেয়। তো এই জন্য এটা আসলে খুবই লোয়ার ব্যান্ড। ঠিক আছে, তো এখন আমরা আসি আমাদের ক্লাসে। তো আমাদের ব্যান্ড 9 আমরা অন্য আরেকদিন, নেক্সট যে পার্ট 2 ক্লাসে ওইটা আমরা দেখবো, ব্যান্ড 7 বা ব্যান্ড 9। আর আপনারা যদি দেখতে চান তাহলে বলতে পারেন, আমি কিছুটা আপনাদের দেখাতে পারি। আচ্ছা, কিছুটা স্যার আজকেই একটু দেখি স্যার, তাহলে আপনাদের একটু ধারণা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকে ওইটা অনেক সময় হয়ে যাচ্ছে, তো কিছু তো পড়ানো। আচ্ছা, যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমরা পার্ট 1টা শুধুমাত্র দেখি, যেহেতু আজকে ক্লাসের টপিকটা পার্ট 1। পার্ট 1টা দেখি। পার্ট 1 বেশি সময় না, 3 মিনিট 4 মিনিট। ওকে, আমি একটু শেয়ার করি। Let's get started. দেখা এবং শোনা যাচ্ছে? একটু বলেন তো আমাকে। জি স্যার, ওকে, তাহলে দেখেন, এটা পার্ট 1টাই আমরা যেহেতু আজকে ক্লাস করাবো, পার্ট 1টা আপনারা একটু দেখেন। This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday the 11th of March at Beacon Centre, centre number BN367. The candidate is Sabrine Valancheri and the candidate number is 0003400. The examiner is Carol Kennedy and the examiner number is 433816. Good afternoon. What is your full name, please? My full name is Sabrine Valancheri. And what should I call you? You can call me Saba. May I see your identification, please, Saba? Yes, here it is. Okay.
Now, in this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. Where do you live in your country? I live in Hyderabad, which is the capital of Andhra Pradesh, in the southeast of India. It is a very big city. About 7 million people live there. And is it an interesting place to live? Oh yes, a very interesting place to live. Hyderabad has a very long history. So there are lots of ancient forts, mosques and other monuments. There is a very beautiful lake, and there are also lots of wonderful markets. And will you live in Hyderabad in the future? Yes, I think once I finish my studies here, I'll go back to Hyderabad. My husband is from Hyderabad too, so I think we'll stay there. Now let's talk about hobbies and interests. What hobbies and interests are popular in your country? People have many different pastimes in my country. I think the most popular these days are things like gardening and do-it-yourself, which is when people, well, usually men, make things for their home. I think women tend not to have too many hobbies. You can't really call shopping a hobby. I think in the past, women used to fill up the leisure time that they had with craft activities, but sewing and knitting aren't so common these days. I think reading is still very popular, especially now these days with the new e-readers. And which hobbies and interests do you enjoy? Well, like a lot of people, my work takes up a lot of my time. And at the weekend, I like to meet up with my friends or go out with my husband. So I don't really have much time for hobbies. But I do read a lot, especially history and biography. Also, I love collecting art, so I go to a lot of art fairs. I really like colourful, abstract art, which really brighten up our homes. And what hobbies and interests did you have as a child? Gosh, that was a long time ago. Let me think. I used to collect key-rings. I think I had about 20 or 25. They were silly things, really, but fun for a small child. I used to like painting and drawing. My parents were very supportive and they bought me a lot of oil paints, but I'm not really very talented. I also played the clarinet. I was in a junior orchestra. I remember once we played a concert and my reed broke during the first piece, and so I couldn't make any sound. And do you think parents should encourage their children to have a hobby or interest? Oh yes, very much so. I think it is very important for children to have something other than school, television and computers. Sometimes a hobby can turn into a very successful career, but even if it doesn't, it can help the child develop as a person as they learn about new things and meet new people who share the same hobby. Now let's move on to talk about the weather. Do you prefer hot weather or cold? I think I prefer cold weather. I know most people prefer hot weather, but it is always so hot in my country that it is such a nice change to feel the cold. Of course, in the cold, it's very easy to put on a hat and gloves to keep ourselves warm. Tell me about the weather in your country at different times of year. India is so big that there are many different climates. So I'll just talk about the weather in Hyderabad. Generally, we have a tropical wet and dry climate. That means that the summers, March to June, are hot, over 30 degrees and very humid. Sometimes it can reach over 40, which is just unbearable. At the end of the summer, the monsoon comes and it rains for about 3 months. After the rainy season, it's winter, which is quite short, just a couple of months. Which time of year did you enjoy most as a child? Well, I think like most children, I would say the summer, when we had the long school holiday. But I always preferred spring. There's something so lovely about when everything starts to grow again after the winter. You can almost smell it in the air. And has the weather changed much in your country in recent years? I don't think so, really. I know that in some countries the climate has been changing because of global warming, but where I live it seems to be the same. Just heat and rain. I have noticed something. In recent summers, when it's very hot, there have been many water shortages. I don't remember that happening when I was younger. Thank you.
Now I'm going to give you a topic and I'd তাহলে like you to বুঝতে talk পেরেছেন? about it for 1 to 2 minutes. আপনারা যদি 8 বা 9 পেতে চান কিভাবে বলতে হবে? জি স্যার। ওকে, তাহলে জি আমরা জি আমাদের স্যার। লেকচার শিটে আসি। এরকম আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে বলতে হবে, প্রোনাউন্সিয়েশন গুলো সঠিক থাকতে হবে, গ্রামারে আচ্ছা স্যার, কমপ্লিট জিনিসটা বা হচ্ছে এখানে এক্সামিনার তার কথা শুনে মানে মজা পেতেছিল আর কি, জি জি মানে জি একটু গল্প এক্সামিনার, টাইপ ছিল। হ্যাঁ, তো এরকম আপনাদের হতে হবে। ঠিক আছে, স্যার। হ্যাঁ বলুন। স্যার এখানে যখন দেখা যাচ্ছে যে ইনি হচ্ছে ইন্ডিয়ান, সো ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলেছেন, পাশাপাশি আমাদের বাংলাদেশি যে অ্যাকসেন্ট আমরা ইউজ করি স্যার, আর ইন্ডিয়ান, বাংলাদেশি বা আমেরিকান, ব্রিটিশ, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা? না, কোনো অ্যাকসেন্টে কোনো অসুবিধা নেই, এখানে অফিসিয়ালি বলে দেওয়া আছে অ্যাকসেন্টের উপর কোনো মার্ক কাটা যায় না। ঠিক আছে, চাইনিজরা তো আরো বাজেভাবে বলে, বা রাশিয়ানরা অন্যভাবে বলার চেষ্টা করে ইংরেজিটা, তো ওইটাতে মার্ক কাটে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা, ওয়েলকাম। সো আমরা এখন দেখি, আমাদের তো এই যে এইগুলো হচ্ছে হট টপিক, এইগুলো থেকে মিনিমাম 2টা টপিক আপনাদের এক্সামে কমন আসবে। তো 2টা টপিক কমন আসা মানে পার্ট ওয়ানে প্রায় 7টা বা 8টা কোশ্চেন আপনার কমন এসে যাবে। সেটা হচ্ছে ওয়ার্ক এবং স্টাডি থেকে এক সেট কোশ্চেন আসবে। যদি আপনি ওয়ার্কিং বলেন সেক্ষেত্রে ওয়ার্কিং এর উপর কোশ্চেন করবে। স্টুডেন্ট হলে স্টাডির উপর আপনাকে 4-5টা বা 3-4টা কোশ্চেন করতে পারে। এর পাশাপাশি হোম টাউন এবং হোমের উপরেও আবার এক সেট কোশ্চেন আসতে পারে। এবং লাস্টে হচ্ছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, এবং এর সাথে নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এই সেটের থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো মিনিমাম আমরা ধরে রাখবো যে এই যে 3 সেট কোশ্চেন থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন আপনার স্পিকিং এ কমন আসবে। তো প্রায় 7টা বা 8টা কোশ্চেন আপনার কমন আসতেছে। তো এগুলো ভালোভাবে প্রিপারেশন নেবেন যাতে আপনারা খুব ইজিলি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারেন। এইগুলো অ্যান্সার দিতে গিয়ে যেন আপনার সময় ভাবতে হয় না যে আমি এটা কি বলবো, আমার ফেভারিট হবি কোনটা, বা আমার ইন্টারনেট আমি ইউজ করি কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে কোশ্চেন, এগুলো কোশ্চেন করলে খুব ভালোভাবে অ্যান্সার দিবেন। এটা বেস্ট টেকনিক হচ্ছে আপনারা বাসায় আপনি যেটা বলবেন এটা লিখে রাখবেন একটা খাতাতে, সেটা বারবার প্র্যাকটিস করবেন। আপনার হোম টাউন, ওয়ার্ক, স্টাডি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই বিষয় সম্পর্কে 4টা-5টা বিষয় যেগুলো ঘুরে ফিরে বারবার আসে পরীক্ষাতে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটা নোট খাতাতে নোট করে রেখে আপনি তারপরে প্র্যাকটিস করবেন, যাতে পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারেন। এখন আমরা আসি স্পিকিং এর মেথড সম্পর্কে। তো স্পিকিং এ আমরা সাধারণত 2টা মেথডই প্র্যাকটিস করব পার্ট তার 1 এর পাশে জন্য। আরো কিছু টপিক ছিল, ওই বিষয়ে কি আমাদের কোনো কিছু দরকার আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্পিকিং এ তো মাত্র আমি বলেছি ওই কোশ্চেনগুলো থেকে কমন আসার সম্ভাবনা 50 বা 60-70%, আরো বেশিও পার্সেন্ট হতে পারে। তো বাকি কোশ্চেন গুলো থেকে তো কোশ্চেন আসবে, স্পিকিং এ তো কোশ্চেন আসবে প্রায় স্যার 4টা এটা তো টপিকের উপরে। স্যার হ্যাঁ এটা তো টোটালি ডিপেন্ড করে আপনার যে আমার এক্সামটা নিচ্ছে জি, তার তার উপর, যে উপরে, ইয়েস তিনি আমাকে কি ধরনের প্রশ্ন করবে। ইয়েস, তার উপরে। কিন্তু এগুলো হচ্ছে ওপেনিং কোশ্চেন, আইএলটিএস এর এগুলো হচ্ছে ওপেনিং কোশ্চেন, যে আপনার ওয়ার্ক, স্টাডি, হোম টাউন, এগুলো হচ্ছে ওপেনিং কোশ্চেন। তো ওপেনিং কোশ্চেন গুলো সাধারণত সবাইকেই করা হয়, যে আপনার আপনার সম্পর্কে এক্সামিনার বুঝতে চায় যে আপনি আসলে স্টুডেন্ট নাকি চাকুরিজীবী। ঠিক আছে, এগুলো দিয়ে সাধারণত শুরু করে। তো যেহেতু এগুলো দিয়ে শুরু করে, তো এটা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি জাস্ট আপনাদের একটা অ্যাজাম্পশন দিচ্ছি এই কোশ্চেনগুলো আপনার কমন পড়তে পারে, নাও পারে, কিন্তু মিনিমাম একটা কোশ্চেন আপনার কমন আসবে এখান থেকে। ওয়ার্ক, স্টাডি, হোম টাউন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে মিনিমাম হলেও একটা কোশ্চেন কমন আসবে। তবে 2টা কোশ্চেন কমন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আরো অনেক টপিক আছে। এই যে এখানে দেখেন, এই যে আমরা যেখান থেকে প্র্যাকটিস করব, এখানে প্রায় 200-র মতো টপিক আছে। কই গেল সেটা, এটা এই বইটা আপনাদের দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। এই যে এরকম বিভিন্ন বিষয়ের উপর আপনার টপিক আছে, এই যে পাবলিক প্লেস সম্পর্কে, ওল্ড পিপল সম্পর্কে, বা এখানে গোয়িং আউট সম্পর্কে, নয়েজি প্লেস সম্পর্কে, অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে, ক্রাউডেড প্লেস সম্পর্কে, চ্যাটিং সম্পর্কে, এরকম অনেক ধরনের টপিক আছে। তবে ওই কোশ্চেনগুলো একটু কমন বেশি আসে, তো এগুলো আমরা জাস্ট দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কিছু মেথড ইউজ করে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার দিব, সেইগুলো আমরা একটু শিখি। তো আমাদের আজকে আমরা জাস্ট 2টা মেথডই শিখবো, এই 2টা মেথড দিয়ে আপনারা পার্ট 1টা কভার করতে পারবেন। সো ফার্স্ট মেথডটা হচ্ছে আপনাকে কোশ্চেন যদি হোয়াই দিয়ে করে, হোয়াই মানে কি, হোয়াই
কেন? কেন? তাহলে কেন বাংলাদেশে কারেন্ট বেশি যাচ্ছে, কেন বেশি গরম পড়তেছে, এরকম যে কোনো প্রশ্ন যদি আপনাকে করে, তাহলে এই কোশ্চেন গুলোর অ্যান্সারটা দিবেন হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি মেথড। এই মেথডটার নাম হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অর্থাৎ আপনি ধাপে ধাপে অ্যান্সার দিবেন। আপনি প্রথম লাইনে বলবেন দেয়ার আর মেনি রিজনস ফর ইট, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। তারপরে ফার্স্টলি বলে ফার্স্ট রিজন, সেকেন্ডলি বলে সেকেন্ড রিজন মানে কারণ, এর সাথে একটা এক্সাম্পল চাইলে দিতে পারেন, এবং ফাইনালি বলে থার্ড রিজন বা কারণটা বলে দিবেন। যেমন হোয়াই ডু পিপল লাইক ফাস্ট ফুড, মানুষ কেন ফাস্ট ফুড পছন্দ করে। তো সবাই একবারে অ্যান্সার দিবেন, যারা 5 বা 6 পাবেন তারা অ্যান্সার দিবেন ফাস্ট ফুড ইজ ভেরি টেস্টি, দ্যাটস ওয়াই পিপল লাইক ফাস্ট ফুড। স্বাভাবিক অ্যান্সারটা এরকমেরই হবে এবং অধিকাংশ স্টুডেন্ট এই অ্যান্সারটাই দিবেন। যারা ব্যান্ড 7 বা 7 উপরে পেতে চান তারা ডাইরেক্টলি অ্যান্সারটা নিয়ে না দিয়ে আপনারা প্রথমে বলবেন দেয়ার আর মেনি রিজনস ফর ইট, এটা পেছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, ফাস্ট ফুড, পিপল লাইক ফাস্ট ফুড বিকজ ফাস্ট ফুড ইজ ভেরি স্পাইসি। সেকেন্ডলি, ফাস্ট ফুড ইজ ভেরি ইয়াম্মি। ফাইনালি, ইট টেক্স ভেরি স্মল টাইম টু প্রিপেয়ার দ্য ফাস্ট ফুড, ফাস্ট ফুড তৈরি করতে খুবই কম সময় লাগে, দ্যাটস ওয়াই পিপল লাইক ফাস্ট ফুড। বুঝতে পেরেছেন কিভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার হবে? অর্থাৎ হোয়াই বলতে আপনাকে যখন কেন দিয়ে প্রশ্ন করা হবে, আপনারা বলবেন অনেকগুলো কারণ আছে, ফার্স্টলি বলে ফার্স্ট কারণ, সেকেন্ডলি বলে সেকেন্ড কারণ, ফাইনালি বলে থার্ড কারণটা বলে আপনি ফিনিশিং দিবেন। যেমন হোয়াই ডু পিপল ট্রাভেল, মানুষ কেন ট্রাভেল করে বা ঘোরাঘুরি করে, এটারও আপনারা একই কোশ্চেন বলবেন যে দেয়ার আর মেনি রিজনস ফর ইট। ফার্স্টলি, পিপল ট্রাভেল ফর অফিসিয়াল পারপাস, সাম পিপল ট্রাভেল ফর অফিসিয়াল পারপাসেস, কিছু মানুষ ট্রাভেল করে অফিসিয়াল কাজে, সবাই যে ঘুরতে যায় তা না, অফিসিয়াল বিভিন্ন কাজে অনেককে ট্রাভেল করতে হয়, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয়। সেকেন্ডলি অথবা বিসাইডস বলে আপনি বলতে পারেন টু রিফ্রেশ দেয়ার মাইন্ড, কিছু মানুষ ট্রাভেল করে তাদের মাইন্ডটা রিফ্রেশ করার জন্য, সারা সপ্তাহে যে ওয়ার্ক লোড আসে, সপ্তাহে ছুটির দিনে শুক্র শনিবারে তারা একটু ট্রাভেল করে এই মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। ফাইনালি বা মোর ওভার পরে আপনি বলতে পারেন টু রিলিজ দ্য স্ট্রেস অফ দ্যার ডেইলি লাইফ, সাম পিপল ট্রাভেল টু রিলিজ দ্য স্ট্রেস অফ দ্যার ডেইলি লাইফ, তাদের দৈনন্দিন জীবনে যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটা রিলিজ করার জন্য অনেকে ট্রাভেল করে। তাহলে হোয়াই দিয়ে কোশ্চেন করলে আপনারা কি অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ বলেন। স্যার ফাইনালি এবং মোর ওভারের মধ্যে ডিফারেন্স আছে না স্যার? বলেন। ফাইনালি এবং মোর ওভারের মধ্যে একটা ডিফারেন্স আছে না স্যার? হ্যাঁ অবশ্যই আছে, উত্তরের আমরা জাস্ট ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার বোঝানোর জন্য উপরে ফাইনালি দিয়েছি, এখানে মোর ওভার। মোর ওভার মানে বোঝায় হচ্ছে আরো বেশি, যদি বলি এটা যদি বাংলায় অ্যান্সার দেন তাহলে এরকম শোনা যায় যে মানুষ কেন ঘোরাঘুরি করে বা মুভমেন্ট করে, তা আপনি বলবেন এটা পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, মানুষ ঘোরাঘুরি করে বা ট্রাভেল করে কিসের জন্য? অফিসিয়াল কাজে। দ্বিতীয়ত বা বিসাইডস এর পাশাপাশি আরো মানুষ কিছু ঘোরাঘুরি করে তাদের মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। আরো যদি আমরা বলি, মানুষ ঘোরাঘুরি করে কিছু মানুষ স্ট্রেস রিলিজ করার জন্য। বুঝতে পেরেছেন? এইটা জাস্ট আপনি একটা বিষয়ের উপর অনেকগুলো পয়েন্ট দাঁড় করাচ্ছেন, এর জন্য একটার পর একটা লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আপনি বিষয়টা বলতেছেন। একবারে যদি বলতেন যে দে ট্রাভেল ফর অফিসিয়াল পারপোজ টু রিলিজ দেয়ার মাইন্ড, অথবা রিফ্রেশ দেয়ার মাইন্ড, বা রিলিজ দ্য স্ট্রেস অফ দ্য ডেইলি লাইফ, এভাবে বললে আসলে শুনতে ভালো শোনাতো না। এর জন্য আপনারা বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে দিয়ে আপনারা একটা সেন্টেন্সটা শুরু করবেন। এবার কি বুঝতে পেরেছেন কেন আমরা লিঙ্কিং ওয়ার্ডস দিচ্ছি? বুঝতে পেরেছেন বাকিরা? স্যার এখানে একটা হ্যাঁ বলেন। স্যার বুঝি না, একবার একটু বলেন। স্যার এখানে একটা কোশ্চেন রয়ে গেল, বিষয়টা হচ্ছে আমরা ধরেন যে আমরা ফার্স্ট অফ অল দিয়ে আমরা দে ট্রাভেল ফর অফিসিয়াল পারপাসেস, তাই না? বাক্যটা তো এখানে শেষ হয়ে গেল, তাই না স্যার? এখন আমি যে সেকেন্ডলি বললাম টু রিলিজ দা দেয়ার মাইন্ড, তাহলে বাক্যটা তো জাস্ট ইনফিনিটিভ, কিন্তু এটা তো পরিপূর্ণ সেন্টেন্স না। এটা কি কারেক্ট আমি হচ্ছে জাস্ট স্যার? বোঝানোর ক্ষেত্রে এখানে নাকি আমাকে আবার দিয়েছি। অ্যাগ্রি করতে হবে? এখানে আপনি আরো ডিটেইলস আচ্ছা। বলতে পারেন যে সেকেন্ডলি পিপল ট্রাভেল টু স্ট্রেস, অথবা টু রিলিজ দেয়ার স্ট্রেস অফ দেয়ার ডেইলি লাইফ, এইভাবে আপনি বলবেন। আমি জাস্ট এখানে তো স্ট্রাকচারটা বোঝাচ্ছি, আচ্ছা আমি তো ফুল অ্যান্সারটা দিচ্ছি না। না ফুল স্যার অ্যান্সারে এইটাই আমি জাস্ট এখানে যদি আমি আরো বড় সেন্টেন্স করে দিতাম তাহলে আপনারা আসলে ধরতে পারতেন না সবাই। আমি জাস্ট এখানে পয়েন্ট গুলো বোঝাতে চাচ্ছি যে আপনি ফার্স্টলি বলে
একটা পয়েন্ট বলবেন, যে মানুষ একবারে আপনি এক কথায় অ্যান্সার না দিয়ে আপনি 3টা পয়েন্ট দাঁড় করাবেন যে মানুষ কেন ফাস্ট ফুড পছন্দ করে। আপনি বললেন এটা পেছনে অনেকগুলো কারণ আছে, প্রথম কারণ হচ্ছে এটা স্পাইসি। এখন এইটাকে আপনি আরো ভালোভাবে বলতে পারেন যে পিপল লাইক ফাস্ট ফুড বিকজ ফাস্ট ফুড হ্যাজ স্পাইসি টেস্ট, দ্যাটস ওয়াই দে লাইক ইট। সেকেন্ডলি, ইটস ভেরি ইয়ামি, এভাবে বলা হয়েছে। আপনি এখানে আরো এক্সটেনশন করতে পারেন যে পিপল অথবা সাম ইয়ং জেনারেশন অলওয়েজ লাইক ফাস্ট ফুড বিকজ fast food is very yummy. For example, it has a lot of sauces and mayonnaise in it. এইভাবে আপনি বলতে পারেন। আমি জাস্ট পুরো এক্সটেনশনটা না দিয়ে, ওগুলো তো আমরা এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, এটি কিভাবে অ্যান্সারটা পরিপূর্ণভাবে দিবেন এটা এখানে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের পয়েন্টগুলো বোঝানোর জন্য, আপনারা এখানে 2টা বা 3টা কারণ বলবেন এইটা বোঝানোর জন্য আমরা জাস্ট শর্ট করে দিয়েছি এখানে, স্ট্রাকচারটা বোঝানোর জন্য। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে স্যার আমরা যদি আপনি বলছিলেন যে লিঙ্কিং ভার্ব গুলা কেন ইউজ করা হচ্ছে এটা লিঙ্কিং বুঝি না ওয়ার্ডস, একবার। এইগুলোর নাম হচ্ছে লিঙ্কিং হ্যাঁ ওয়ার্ডস। আপনি সেন্টেন্সের সাথে কিছু ওয়ার্ড অ্যাড করে দিবেন, এই রেড কালারের ওয়ার্ডগুলোকে লিঙ্কিং ওয়ার্ডস বলে। ঠিক আছে, এইগুলো ইউজ করে করে আপনারা সেন্টেন্স গুলো বলবেন। জাস্ট অ্যান্সারটা এইভাবে এখান থেকে ওকে শুরু স্যার। করবেন না, লিঙ্কিং ওয়ার্ডস গুলো দিবেন। অন্যরা কি বুঝতে পারতেছেন? অন্য যারা আছেন, যারা সাইলেন্ট আছেন, আপনারা কি জি বুঝতে স্যার। পারতেছেন? জি আচ্ছা, স্যার। রাজিন জি আহমেদ স্যার। প্রশ্ন করেন, কি বলবেন? স্যার বলতেছিলাম এই টপিকটা পুরোটা শুরু করার আগে আমার ব্রাউজারে একটু প্রবলেম হয়েছে, তো আমি একটু শুনতে পারিনি শুরুর দিকে। মানে এটা কি মানে কোন কোশ্চেনে মানে কোন পার্টে এই কোশ্চেন গুলো করা হবে? এটা পার্ট 1-এ করা হবে। পার্ট 1-এ যখন আপনাকে ওয়াই দিয়ে কোশ্চেন করা হবে, ওয়াই মানে কি? ওয়াই মানে কেন। কেন, এই যে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে হোয়াই দ্য টেম্পারেচার ইজ সো হাই ইন বাংলাদেশ, কেন বাংলাদেশে টেম্পারেচারটা অনেক বেশি, তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা আপনি কি দিবেন? পরীক্ষার হলে ডাইরেক্টলি এরকম অ্যান্সার দিবেন যে কি দেওয়া যেতে পারে, যে people use a lot of air condition and construction materials in our environment, that's why the temperature is so high। তাহলে এটা এক কথায় অ্যান্সার হয়ে গেল। আপনি অ্যান্সার দিবেন there are many reasons, that's why we are facing a lot of high temperature in our country। এইটা হচ্ছে আপনার প্রথম লাইন। এরপরে ফার্স্টলি বলে আপনি একটা কারণ দিবেন যে কনস্ট্রাকশন অনেক বেশি হচ্ছে, কনক্রিট ম্যাটেরিয়ালস গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ডলি হচ্ছে কোনো আশেপাশে কোনো পুকুর নাই, বা উই হ্যাভ ফেসিং এ স্কারসিটি ইন পন্ডস এরিয়া, পন্ডস বা পুকুরগুলা আশেপাশে এখন আর পাওয়া যাচ্ছে না, এটা একটা কারণ টেম্পারেচার কমার কারণে। থার্ডলি আর একটা কারণ দিতে পারেন যে মানুষ বেশি এয়ার কন্ডিশন ইউজ করতেছে, এখান থেকে যে গরম বাতাসটা বের হচ্ছে পরিবেশে যাচ্ছে, এটাও টেম্পারেচারটা হাই করে দিচ্ছে। তো এইভাবে আপনাকে গুছায় 3টা কারণ দিয়ে আপনাকে এই ওয়াই রিলেটেড কোশ্চেন গুলো অ্যান্সার দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? ইন্ট্রোডাকশন পার্টের পরে হচ্ছে এইগুলো জিজ্ঞেস করবে। জি জি জি, ইয়েস, ইন্ট্রোডাকশন তো আসলে ওগুলো তো অ্যান্সার না, কোশ্চেন না, কোশ্চেন গুলো এখান থেকেই শুরু হবে, যে আপনাকে হোয়াই দিয়ে করতে পারে, অথবা আপনাকে কোশ্চেন। কানেক্টরস গুলো ইউজ করলে আর কি বেশি সুন্দর হয়। জি জি, এগুলো আপনাকে ধাপে ধাপে আপনি গোছায় বলতে পারবেন। আর এক কথায় বলতে গেলে আপনার আসলে অ্যান্সারটা আপনি বেশি বড় করেও বলতে পারবেন না, ওটা শুনতেও ভালো শোনাবে না, জাস্ট এক কথায় আপনি একটা অ্যান্সার দিয়ে দিলেন, ওইটা আসলে এইভাবে স্ট্রাকচার অনুযায়ী হলো না। ঠিক আছে। সেকেন্ডলি কোশ্চেন যদি হাউ দিয়ে করে, হাউ বলতে বোঝায় কি? হাউ বলতে কিভাবে, তাই না? কিভাবে, কিভাবে আমরা হাউ, কিভাবে? হাউ বলতে কেমনও বোঝায়, কিন্তু এক্ষেত্রে আমরা বোঝাচ্ছি কিভাবে। যেমন আপনাকে এক্সামিনার কোশ্চেন করতে পারে সেকেন্ড কোশ্চেনে যে হাউ উই ক্যান ওভারকাম দ্য টেম্পারেচার ইস্যু ইন বাংলাদেশ, বাংলাদেশে আমরা কিভাবে এই তাপের যে তাপমাত্রার যে প্রভাবটা, এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি বা এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। তখন আপনাকে এই একই মেথড অ্যান্সার দিতে হবে যে দেয়ার আর মেনি ওয়েজ টু ওভারকাম দিস সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু উপায় আছে। তারপরে আপনি ফার্স্টলি বলে প্রথমে একটা উপায় বলবেন যে আমরা বেশি বেশি গাছ লাগাবো। সেকেন্ডলি বলে আপনি একটা দ্বিতীয় উপায় বলবেন, যেমন হচ্ছে আমরা এয়ার কন্ডিশন একটু কম ইউজ করব। থার্ডলি বলে আপনি আর একটা এক্সাম্পল দিবেন যে আমরা কনক্রিট বা এই যে সিমেন্টের তৈরি স্ট্রাকচার গুলো কম ইউজ করব, ন্যাচারাল ম্যাটেরিয়ালস গুলো বেশি ইউজ করব। তাহলে এই 3টা কারণে আমরা এই তাপমাত্রা বা তাপের যে প্রভাবটা কমিয়ে ফেলতে পারি। অর্থাৎ আমাকে কোশ্চেন যদি হোয়াই দিয়েও করে বা হাউ দিয়ে করে, দুই ক্ষেত্রে আমরা এই ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মেথডে অ্যান্সার দেবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হাউ টু বিকাম এ হেলদি ম্যান, একজন স্বাস্থ্যবান মানুষ কিভাবে হওয়া যায়।
তো আপনি প্রথমেই ডাইরেক্টলি অ্যান্সার দিবেন না যে আমরা খাবার দাবার কন্ট্রোল করে বা প্রতিদিন এক্সারসাইজ করে, যেমন একজন অ্যান্সার দিলেন এভাবে যে ইফ উই মেইনটেইন রেগুলার এক্সারসাইজ দেন দেন উই উইল বিকাম এ হেলদি ম্যান। এটা হলো অ্যান্সার, কিন্তু এটা জাস্ট এক কথায় হলো। এক্সামিনার তো আপনাকে এক কথায় অ্যান্সার জানতে চান না, আপনার কাছে একটা বিষয় সম্পর্কে সমাধান চেয়েছেন, তো আপনি জাস্ট এক কথায় অ্যান্সার দিলে হবে না। আপনাকে প্রথমেই একটা স্টার্টিং লাইন বলতে হবে যে দেয়ার আর মেনি ওয়েজ টু বিকাম এ হেলদি ম্যান, বিভিন্ন উপায়ে হেলদি ম্যান বা স্বাস্থ্য মেইনটেইন স্যার করা যায়। একটা জিনিস খেয়াল করছি, ওই যে আইএল স্যার যখন ওই যে ভিডিও চালু করলেন না, জি। ওখানে বেশিরভাগই ওয়েল বলে শুরু করতেছিল কথাটা। হ্যাঁ, এটা কি ওয়েল এইটা বলাটা জরুরি? না জরুরি না, তবে এটা বললে এটা এটা একটা ফিলার বা এটা একটা স্টার্টিং ওয়ার্ড, ওয়েল দিয়ে আপনি শুরু করতে পারেন, বা বেসিক্যালি এরকম দিয়ে অনেকে শুরু করে, অনেস্টলি স্পিকিং, এই ধরনের ওয়ার্ডগুলো, এই যে লিঙ্কিং ওয়ার্ডস এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো ওইগুলাই। ওয়েল দিয়ে শুরু করলেন, বা বেসিক্যালি বলে শুরু করবেন, বা অনেস্টলি বলে শুরু করবেন, বা ইন মাই অপিনিয়ন বলে শুরু করবেন। যে আপনাকে জিজ্ঞেস করলো যে কোশ্চেনটা আমি একটু আগে করলাম যে হোয়াই বাংলাদেশ ইজ ফেসিং হাই টেম্পারেচার, তো আপনি বললেন যে ইন মাই অপিনিয়ন, এটা বলে আপনি শুরু করলেন। অর্থাৎ ডাইরেক্টলি অ্যান্সার না দিয়ে আপনি কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করলে মার্কিংটা বেশি পাওয়া যায়। বুঝতে পেরেছেন সবাই? যেমন হাউ টু বিকাম জি এ হেলদি স্যার। ম্যান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দেয়ার আর মেনি ওয়েজ টু বিকাম এ হেলদি ম্যান, ফার্স্টলি বাই মেইনটেনিং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে আপনি আরো ভালোভাবে সুন্দরভাবে বলতে পারেন। সেকেন্ডলি বাই কন্ট্রোলিং ব্যালান্স ডায়েট, খাবারগুলো কন্ট্রোলের মাধ্যমে আপনি হেলদি হতে পারেন। এবং ফাইনালি বা মোর ওভার বাই মেইনটেনিং অ্যাক্টিভ লাইফস্টাইল, আপনি অ্যাক্টিভ লাইফস্টাইল বা আপনি অ্যাক্টিভ লাইফ যদি পালন করেন বা এটা যদি পারফর্ম করেন, তাহলে আপনি হেলদি হতে পারেন। তাহলে আপনাকে মিনিমাম 2টা বা 3টা কারণ আপনাকে তুলে ধরতে হবে যে কোনো একটা প্রশ্নের উপরে, ডাইরেক্টলি এক কথায় অ্যান্সার দেওয়া যাবে না। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই কি জিমায় জি গেছেন? স্যার। বুঝতে পারতেছেন সবাই? ইয়েস স্যার, সব ওকে। yes. জি স্যার। যেমন দেখেন এখানে আমরা জাস্ট বলছি কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়, যেমন এই কোশ্চেন গুলো বেশি আসে যে কিভাবে ফেমাস পারসন হয়, এই ধরনের কোশ্চেন গুলো। তো আপনি বলবেন যে বিভিন্ন উপায় যদি আমরা মেনটেন করি তাহলে আমরা সমাজের একজন ফেমাস পারসন বা আইডিয়াল পারসন হতে পারি। সেক্ষেত্রে কি অনেস্টি, মেইনটেনিং পাঞ্চুয়ালিটি, মেইনটেনিং অথবা বিং জেন্টেল উইথ আদার্স, অন্যদের সাথে ভদ্র ব্যবহারের মাধ্যমে, পাঞ্চুয়ালিটি টাইম মেনটেন করার মাধ্যমে, বা সততার মাধ্যমে, এইগুলো যদি আমরা সবগুলো পারফর্ম করি বা মেনটেন করি, তাহলে আমরা একজন সেলিব্রিটি বা আইডিয়াল পারসন হতে পারবো। বুঝতে পেরেছেন সবাই? এইভাবে আমরা তাহলে যদি জি আমরা স্যার। একটা মেথড শিখলাম, যদি আমাদের কোশ্চেন হোয়াই দিয়ে আসে তাহলে আমরা এইভাবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মেথডে অ্যান্সার দিব, বা যদি কোশ্চেন হাউ দিয়ে আসে সেক্ষেত্রেও ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মেথডে আমরা অ্যান্সার দিব। সবাই ক্লিয়ার প্রথম মেথডটা? জি স্যার। জি স্যার। ওকে। এখন আপনাকে প্রশ্ন যদি হাউ বা হোয়াই দিয়ে না করে আপনাকে জাস্ট অন্য কোনো বিষয় দিয়ে কোশ্চেন করলো, সেটা হতে পারে ডু ইউ বা হট, এগুলো দেখার কোনো দরকার নেই। আপনি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কোশ্চেন হাউ বা হোয়াই দিয়ে করেছে কি না। যদি না করে তাহলে আপনি এই মেথডে অ্যান্সার দিতে পারবেন। সেটা শুরু হতে পারে ডু ইউ দিয়ে, বা হট দিয়ে, ইজ ইট দিয়ে, আর দিয়ে, হ্যাভ ইউ দিয়ে, যে কোনো কোশ্চেন। এখানে দেখেন অনেক টাইপের কোশ্চেন আসে, যে এই যে এটা, যে ইজ ইট ইজি টু লার্ন মিউজিক, আর ইউ গুড এট মেমোরাইজিং থিং, হ্যাভ ইউ এভার ভিজিট এনি ফেমাস প্লেস, স্যার হাউ ডু ইউ নো স্ক্রিনটা অ্যাবাউট ইউর লেটেস্ট টেকনোলজি। রিভাইজ যে করে কোনো যে কোনো কোশ্চেন করলে আপনারা এই মেথডে অ্যান্সার দিবেন। এই মেথডটার নাম হচ্ছে এরিয়া মেথড। অর্থাৎ আপনি স্যার। জাস্ট, হ্যাঁ বলেন। স্যার স্ক্রিনটা একটু বেশি জুম হয়ে আছে মনে হচ্ছে, একটু না, আপনার মিনিমাইজ। হয়তোবা মোবাইলে জুম হয়ে আছে, আমার এটা ঠিক আছে। বাকিরা কি দেখতে পারতেছেন ঠিকভাবে? আমার এখানে প্রবলেম হচ্ছে স্যার। ইয়েস স্যার। আপনি জাস্ট একটু জুম আউট করেন মোবাইলে, যেটা একটু একটু যে জুম যেভাবে বন্ধ করে বা চাপ দেয়, ওইটা আপনি করেন, ঠিক হয়ে যাবে এটা। জি স্যার, এখন প্রবলেম। থ্যাংকস। ওকে। তাহলে দেখেন আপনাদের যে কোনো কোশ্চেন করুক, হোয়াই বা হাউ বাদে যে কোনো টাইপের কোশ্চেন করলে আমরা এরিয়া মেথডে অ্যান্সার দিব। এরিয়া মেথড বলতে বোঝায়, বলতে বোঝাচ্ছে প্রপারলি অ্যান্সারটা দিবেন। আপনাকে যেটা যা জিজ্ঞেস করছে সেটার অ্যান্সার দিবেন। যেমন ডু ইউ লাইক কুকিং, আপনি কি রান্না পছন্দ করেন, আপনি অ্যান্সার দিবেন যে হ্যাঁ আমি রান্না পছন্দ করি অথবা করি না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার। অনেকে এই পর্যন্ত বলেই শেষ করেন, এরপরে আর কিছুই বলেন না। তো এটা বললে 5
বা 5.5 পর্যন্ত আপনারা পেতে পারেন, এর বেশি আর পাবেন না। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তারপরে ডু ইউ প্লে স্পোর্টস, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, তারপরে হোয়াটস দ্য পপুলার স্পোর্টস ইন ইয়োর কান্ট্রি। এই যে যেগুলো কোশ্চেনে আপনারা জাস্ট প্রথমে যেই কথাটা বলেন সেটাকে অ্যান্সার বলা হয়, আপনারা ডাইরেক্টলি অ্যান্সারটা দেন। এরপরে আরো 3টা সেন্টেন্স আপনাকে বলতে হবে। আর বলতে বোঝাচ্ছে রিজন। রিজন মানে কি? রিজন মানে কারণ। কারণ সেটা আপনি বিকজ দিয়ে বলবেন, যে আপনাকে বলছে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, অফকোর্স আই লাইক ফ্লাওয়ার্স, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে রিজনটা কি? বিকজ ইট লুকস অ্যাট্রাকটিভ, কারণ এটা দেখতে আকর্ষণীয়। ঠিক আছে, আবার দেখেন পরের বিষয়টা তো বলছে ডু ইউ প্লে স্পোর্টস, আপনি বললেন যে অফকোর্স আই প্লে স্পোর্টস ডিউরিং উইকেন্ডস, বা ছুটির দিনে আমি খেলাধুলা করি, বিকজ ইটস ভেরি এক্সাইটিং। তাহলে প্রথমে অ্যান্সার, তারপরে রিজন, এরপর আসতেছে এক্সাম্পল। আপনি এখানে একটা আপনার অ্যান্সারে সবসময় একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, যেমন আই ইউজুয়ালি প্লে ফুটবল, ক্রিকেট, চিজ অ্যান্ড সো অন, এই বিষয়গুলো আমি খেলাধুলা করি। অথবা আই ইউজুয়ালি লাইক বা প্রিফার রোজ, লোটাস, লিলি অ্যান্ড সো অন, আমি সাধারণত এই ধরনের ফুল পছন্দ করি। বা এখানে বলছে বাংলাদেশে কোন ধরনের খেলাধুলাটা বেশি জনপ্রিয়, বেসিক্যালি ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি বিকজ ইয়ং পিপল লাইকস ইট মোস্ট। ফর এক্সাম্পল দে প্লে ওয়ান ডে ক্রিকেট, টি20 ক্রিকেট, শর্ট পিচ ক্রিকেট অ্যান্ড সো অন। অর্থাৎ আপনাকে প্রথম লাইনটা হচ্ছে অ্যান্সার বলবেন, তারপরে একটা কারণ দেখাবেন, সেটা বিকজ দিয়ে বলবেন, কারণ এটা বিকজ দিয়ে বললে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এরপরে আপনি একটা এক্সাম্পল দিবেন থার্ড লাইনে, এবং ফোর্থ লাইনে যদি ভালো হয়, ভালো বলতে পারেন তাহলে আরো ভালো, অ্যাডিশনাল ইনফরমেশন দিবেন, অতিরিক্ত কোন একটা তথ্য। যে বিকজের কথাটা কি বললেন স্যার? বিকজ কারণ বোঝানোর ক্ষেত্রে আপনি বিকজ দিয়ে বলবেন, এটা বললে আপনার সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। যেমন ডু ইউ লাইক কুকিং বা ডু ইউ লাইক চকলেটস, আপনি বললেন অফকোর্স আই লাইক চকলেটস বিকজ চকলেটস ইজ ভেরি টেস্টি। এই কথাটা বলার কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেল, আপনার ব্যান্ড 7-এর নিচে আর নামবে না কমপ্লেক্স হয়ে গেলে। ঠিক আছে, তাহলে প্রথমে অ্যান্সার বললেন, তারপরে রিজন বললেন সেটা বিকজ দিয়ে, এরপরে একটা এক্সাম্পল দিবেন, তারপরে অ্যাডিশনাল তথ্য দিবেন, যে হোয়েন এভার আই অ্যাটেন্ড এনি ইভেন্ট, আমি যদি কোনো অনুষ্ঠানে যাই, আই অলওয়েজ অফার ফ্লাওয়ার্স, আমি সব সময় ফ্লাওয়ার্স বা ফুল নিয়ে যাই, কাউকে অফার করি। আই ইউজুয়ালি প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, ইন মাই এভরিডেজ মিল আই অলওয়েজ টেক ট্র্যাডিশনাল ফুড। এই যে আপনাকে যে কোনো কোশ্চেন করলো প্রথমে অ্যান্সারটা দিলেন, যে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন। বেসিক্যালি আই লাভ আওয়ার ট্র্যাডিশনাল ফুড, আমাদের যে ট্র্যাডিশনাল ফুড, বাংলাদেশি যে কালচারাল ফুডটা আছে সেটাই আমি পছন্দ করি। কেন? বিকজ ইটস হেলদি ব্যালেন্স ডায়েট, কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার। ফর এক্সাম্পল রাইস, ফিশ, মিট অ্যান্ড ভেজিটেবলস, এগুলোই তো বাঙালি খায় বেশি, মাছ, মাংস, ভেজিটেবল, শাকসবজি, এগুলোই বাঙালি খায়। এবং অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে ইন মাই এভরিডেজ মিল আই অলওয়েজ টেক ট্র্যাডিশনাল ফুড, আমার প্রত্যেক খাবারে আমি সবসময় আমাদের কালচারাল খাবারগুলোই খেতে পছন্দ করি। হ্যাঁ বলেন। স্যার এই যে রিজন গুলো কি সব সময় মানে একদম অ্যাকচুয়াল হতে হবে? মানে এখানে যেরকম বলা যে বিকজ ইট ইজ হেলদি ব্যালেন্স ডায়েট, না, আপনি যদি বুঝাই দিতে পারেন তাহলে হবে। আমার আপনি নিজের কেন? মতো হলেও তো হবে নাকি? মানে হ্যাঁ, আমার রিজনটা তো আলাদা হইতে পারে। বিকজ ইটস ভেরি টেস্টি, ঠিক আছে, এরকম আপনি বললেও হবে। ঠিক আছে, তাহলে আপনারা কেউ একজন অ্যান্সার দেন তো। আহ কি প্রশ্ন, সহজ একটা প্রশ্নই করি। আহ যে চকলেটের প্রশ্নটাই করি, মনে করেন ডু ইউ লাইক চকলেট, আপনাকে প্রশ্ন করলো, এটা অ্যান্সারটা কি হবে? আপনি কি চকলেট পছন্দ করেন? তাহলে প্রথম অ্যান্সারটা কি হবে, কে একজন বলেন তো, প্রথম লাইনটা স্যার কি হবে? ইয়েস আই লাইক চকলেটস। ইয়েস না বলে ইয়েস এর পরিবর্তে আপনারা অফ কোর্স ইউজ করবেন, এখানে আমরা কিছু সিনোনিম দিয়ে দিয়েছি, ভোকাবুলারি ভালো হলে মার্কটা বেশি পাবেন। ইয়েস এর পরিবর্তে অফ কোর্স, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, শিওরলি, অবভিয়াসলি, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবেন। তাহলে আপনি বলেন অফ কোর্স আই লাইক চকলেটস। অফ কোর্স আই লাইক চকলেটস। ওকে, দ্বিতীয় লাইনে কি বলতে হবে, কারণ, কেন আপনি চকলেট পছন্দ করেন? বিকজ আই লাইক দ্য ফ্লেভার অফ চকলেটস। ইয়েস, বিকজ আই লাইক ডিফারেন্ট ফ্লেভারস অফ ডিফারেন্ট চকলেটস, আমি বিভিন্ন ধরনের ফ্লেভার পছন্দ করি বিভিন্ন ধরনের চকলেটের। তাহলে কারণটা হয়ে গেল, প্রথম অ্যান্সারটা হয়ে গেল। এখন এক্সাম্পল, আপনি কি কি ফ্লেভার পছন্দ করেন বা কি ধরনের চকলেট পছন্দ করেন, একটু এক্সাম্পল দিন। ফর For example, I prefer Snickers, Okay. and
মানে ফ্লেভারটা বলতে অ্যাকচুয়ালি কিরকম, মানে ক্যারামেল ফ্লেভার, চকলেট স্ট্রবেরি এরকম? ফ্লেভার, চকলেট, স্ট্রবেরি ফ্লেভার, চকলেট লিচি ফ্লেভার। ফ্লেভার। আপনি যেহেতু ফ্লেভার বলছেন, আপনি ওই হ্যাঁ, ফ্লেভার রিলেটেড অ্যান্সার গুলো দিবেন। যে মানে স্যার স্ট্রব চকলেট মানে ওই যে চকলেটের নাম না আর কি, ফ্লেভার বলতে হবে, যেমন ইয়েস, ক্যারামেল আপনি যেহেতু ফ্লেভার চকলেট রিজনে বা হোয়াইট ফ্লেভারটা চকলেট বলেছেন, এরকম। জি রিজনে স্যার। যেহেতু ফ্লেভার বলেছেন, সেই জন্য আপনি এখানে ফ্লেভারের এক্সাম্পল দিবেন। ঠিক আছে? অথবা আপনি যদি বলেন যে বিকজ দেয়ার আর ভ্যারাইটিস অফ চকলেটস অ্যাভেলেবেল ইন আওয়ার কান্ট্রি, তখন আপনি এখানে এক্সাম্পল হিসেবে বিভিন্ন ধরনের চকলেটের এক্সাম্পল দেবেন, স্নিকার্স, টফি, ক্যান্ডি, তারপরে চকলেট বার, ডার্ক চকলেট। ঠিক আছে? আপনি তখন এই চকলেটের বিভিন্ন ধরনের নাম দিবেন। আর যদি এখানে বলেন স্যার ফ্লেভার পছন্দ করেন, তাহলে এখানে ফ্লেভারের এক্সাম্পল গুলো দিবেন, যেমন লিচি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ব্যানানা ফ্লেভার। এখানে ফ্লেভার হিসেবে এক্সাম্পল দিবেন। বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমি যদি আনসারটা একটু অন্যভাবে শুরু করতে চাই, লাইক কোনো সেম অসুবিধা কোশ্চেন, নাই, কোনো ধরেন অসুবিধা আমি নাই। যদি এটা পছন্দ না করি সেই ক্ষেত্রে নট রিয়েলি বিকজ ইটস সুগার কন্টেন্ট, ওকে, বাট আই লাইক দ্য স্মেল, বাট আই প্রেফার দ্য 99% ডার্ক চকলেট, ধরেন এইভাবে আমি যদি আনসারটা কমপ্লিট কোনো করতে চাই। অসুবিধা নাই। এটা আমি কেন দিচ্ছি স্ট্রাকচারটা, কারণ আপনারা নিজেদের মতো বলতে গেলে অনেক ভুল করে বসেন, বা এই পরের লাইনে কি বলবেন, তারপরে কি বলবেন, এটা আসলে বুঝে উঠতে পারেন না। এই জন্য আমি আপনাদের স্ট্রাকচারটা দিয়েছি। এখন আপনারা যদি নিজেদের মতো গুছায়ে বলতে পারেন, আপনি এক্সপ্লেইন করতে পারেন ইংরেজিতে টেন্স গ্রামার ঠিক রেখে, তাহলে এটা ফ্রি, আপনার কোনো অসুবিধা নাই। এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে কারণ স্টুডেন্ট আমরা দেখেছি তারা এক লাইনের পরে কি দিয়ে শুরু করবে সেটা বুঝতে উঠতে পারে না, বা একটা লাইন বলার পরে পরের লাইনে কি বলবে সেটাও বুঝে উঠতে পারে না। এই জন্য আমরা বিভিন্ন স্ট্রাকচার দিয়ে দিচ্ছি আপনাদের, যে এরপরে কি বলবেন, তারপরে কি বলবেন। বুঝতে পেরেছেন? মানে স্যার এমনি এগ্রি বা ডিসএগ্রির সাথে তো কোনো সমস্যা নাই। না, কোনো অসুবিধা নাই। আপনি বলতে পারেন যে ডু ইউ প্লে স্পোর্টস, আপনি বললেন যে নো আই ডোন্ট লাইক স্পোর্টস বিকজ when I was 13 I had faced some fracture in my leg. আমার ফ্র্যাকচার হয়ে গিয়েছিল স্পোর্টস এর পরে, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক স্পোর্টস। whenever I play football I always have some injuries, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ইট। ঠিক আছে? আপনি যখনই খেলাধুলা করতে যান, আপনি একটা না একটা ইনজুরি নিয়ে বাসায় আসেন, আপনার আহত হয়ে যান বা আপনার ফ্র্যাকচার হয়ে যায়, তো এই ক্ষেত্রে আপনি পছন্দ করেন না। নেগেটিভ বললে কোনো অসুবিধা নাই। ঠিক আছে? জি স্যার। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে কিভাবে অ্যান্সার গুলো দিতে হবে? এখন আপনাদের এখানে একটা আমরা শিট দিয়ে দিব, এই শিটের উপর আপনারা প্র্যাকটিস করবেন। আমরা আপনাদের গ্রুপও করে দিব। আমরা কিছু কালকের ভেতরেই হয়তো বা আপনাদের একটা টাইমিং এর একটা লিস্ট দিয়ে দিব, যে যখন ফ্রি থাকেন ওই টাইমিং এ আপনারা একটা ভোট দিবেন। ঠিক আছে? আপনাদের একটা নোটিশের গ্রুপ খোলা হয়েছে না নতুন করে, ওই গ্রুপে আমরা পোস্ট দিয়ে দিব যে হ্যাঁ হ্যাঁ বলেন। আসতে হ্যাঁ বলুন, কোনো প্রশ্ন করেছেন? আপনাদের যে নোটিশের গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপটাতে আমরা আপনাদের টাইমিং দিয়ে দিব, সকাল 9টা থেকে 12টা, রাত 7টা থেকে 9টা, এরকম বিভিন্ন স্লট করে দিব। যে যে স্লটে স্পিকিং প্র্যাকটিস করতে ইন্টারেস্টেড তারা সেই স্লটে ভোট দিবেন। ওই অনুযায়ী আমরা আপনাদের পার্টনার বা গ্রুপ মেট সিলেক্ট করে দিব। আপনারা এই প্রশ্নগুলো নিজেরাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এর পাশাপাশি এর পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এখানে মাত্র 5টা টপিক দিয়ে দিচ্ছি। এই 5টা টপিক আপনারা প্র্যাকটিস করে আমরা ক্লাসে এই 5টা বা 4টা টপিকের উপর আমরা আপনাদের সাথে প্র্যাকটিস করব। ঠিক আছে? যে ওয়ার্ক স্টাডি, তারপরে হোম টাউন, হাউস, তারপরে হবি, এই কোশ্চেনগুলো আমরা আপনাদের প্র্যাকটিস করাবো। আমরা ক্লাসে এই টেস্টগুলো নিব আপনাদের সাথে। আমরা সবাই যারা ক্লাসে থাকবেন সবাই একসাথে প্র্যাকটিস করব। কারো কোনো কোশ্চেন আছে? রিদওয়ান ভাইয়া। সালাম আলাইকুম স্যার, ওই যে আপনি একটু আগে 250 পেজের একটা বই দিবেন বলছিলেন, ওটা কি আপলোড দিবেন হ্যাঁ, গ্রুপে? আপলোড দিয়ে দিব। আমরা যা দেখাচ্ছি ক্লাসে সবকিছু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। এই বই থেকে স্পিকিং এর কোশ্চেন কমন আসবে। ঠিক আছে? এইখানে এইটা আমরা দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? এটা আপনাদের মাস অনুযায়ী আছে, তো যেই মাসে পরীক্ষা দিবেন আমরা আবার আগস্ট মাস শেষ হলে সেপ্টেম্বর আমরা নতুন বই দিব। ওই বই থেকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যত আইএলটিএস পরীক্ষা হবে সকল প্রশ্ন ওই বই থেকে আসবে। ঠিক আছে? আমরা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আপনাদের আর স্যার কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন করতেন। হ্যাঁ করুন। স্যার ধরেন ওয়ানে যদি আমাদের একটা টপিক আসলো, লাইক হবি বিষয়ে জানতে চাইলো, ওইটা রিলেটেড আমরা আনসার করলাম পার্ট 1,
ওইটা থেকে কি মানে কন্টিনিউ হতে পারে পার্ট 2 বা 3 তে, ধরেন ওই টপিকের না উপরেই না না না, স্যার? পার্ট 1 থেকে পার্ট 2 কমপ্লিটলি ডিফারেন্ট, ওইটার টপিক গুলো চেঞ্জ হয়ে যাবে, তবে পার্ট 2 থেকে পার্ট 3টা কানেক্টেড। ঠিক আছে, পার্ট 1 থেকে পার্ট 2 কমপ্লিটলি ডিফারেন্ট, ওইটা আপনাকে এক্সামিনার আলাদাই প্রশ্ন করবে, পার্ট 1 এর সাথে পার্ট 2 কোনো মিল নাই, কিন্তু পার্ট 2 সাথে পার্ট 3 মিল আছে। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে এ পর্যন্ত। আমরা আপনাদের কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা এই মাত্র 4টা প্রশ্ন দিচ্ছি, আপনারা নিজেদের এলাকা অনুযায়ী আপনারা এইগুলো চেঞ্জ করে নেবেন যে আপনি কি করেন বা কোথায় থাকেন, এটা জাস্ট নিজেদের এখানে যেই জায়গার নাম দেওয়া আছে সেই জায়গাগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখানে খুলনা দেওয়া আছে, আপনি বরিশাল হলে বরিশাল দিবেন বা ঢাকা হলে ঢাকা দিবেন, এরকম অনুযায়ী আপনারা একটা নোট খাতা তৈরি করবেন, এবং এই কোশ্চেনগুলো আমরা ক্লাসে সবাইকে নিয়ে প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আর হচ্ছে আমার একটু মেজর, এটা কি বার, এটা হচ্ছে সোমবার তাই তো? আচ্ছা, বুধবারে বুধবারে যদি আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি ওইটা থাকে বুধবারে, যদি রাতে আমি ডাক্তারের কাছে যাই, তাহলে হয়তোবা ক্লাস নাও নিতে পারি, তবে এটা জানতে পারবেন বিকালে। তা না হলে আপনারা ধরে রাখবেন ক্লাস হবে, এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। যদি আমরা জানিয়ে দিই যে ক্লাস হবে না, তাহলে তো হলো না। আর যদি কিছু না জানাই, যদি আপনারা এরকম কোনো নোটিফিকেশন না পান যে ক্লাস হবে না, তার মানে ক্লাস হবে। ঠিক আছে, ক্লাস হওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি আমার খুব ইমার্জেন্সি হয়, তাহলে আমি ওই দিন ক্লাসটা না নিতে পারি, কিন্তু হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি মনে করেন আপনাদের 80% চান্স দিচ্ছি ক্লাস হবে, বাকি 20% আমার হচ্ছে হেলথ কন্ডিশনের উপরে বা ওই টেস্টের রিপোর্টের উপরে, তো ওইটা আমি আপনাদের জানাবো। ঠিক আছে, ওকে স্যার, মেইনলি আপনারা ধরে রাখবেন ক্লাসটা হবে, যদি জানিয়ে দিই হবে না, তাহলে আপনারা ধরবেন যে হবে না। ঠিক আছে, ওকে। স্যার আর আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার এখানে তো আমাদের পার্ট 1 আজকে দেখানো হয়েছে, জি তো পার্ট 1-এ এখানে আমাদের এখন 4টা টপিক দেওয়া হয়েছে, জি, তো এগুলা প্র্যাকটিস করার পর কি মানে পার্ট 1 কমপ্লিট? আমরা প্র্যাকটিস করাবো আরো আপনাদেরকে, টপিক? আমাদের প্র্যাকটিস চলবে এটা। ঠিক আছে, আমরা আচ্ছা, লিস্ট মানে দিয়ে দিব এখন আমরা গ্রুপে। টোটাল 4টার উপর মানে প্র্যাকটিস করবো, এই তো? না, এখন 4টা করবেন, আমরা নেক্সট ক্লাসে এই 4টা গুলো আপনাদের আবার ক্লাসে প্র্যাকটিস করাবো। জি ঠিক জি। আছে, তারপরে আমরা গ্রুপে আপনাদের দিয়ে দিব যে কবে কোনটা হবে, এটা আমরা দিয়ে দিব, তারপরে পার্ট 2 হবে, পার্ট 3 হবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে স্যার। স্যার পার্ট 1-এ আমরা কয়টা টপিক টোটাল প্র্যাকটিস করব? এখন তো মানে এখানে স্ক্রিনে 4টা দেখতেছি। এখানে আমাদের যতগুলো টপিক আছে সবগুলো আমরা আপনাদের দিব। ঠিক আছে, আচ্ছা এখানে আচ্ছা, ঠিক আছে, যতগুলো থ্যাংক ইউ। টপিক আছে সবগুলো আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। বিশেষ করে মিনিমাম 50টার মতো টপিক তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে ক্লথিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আমরা আপনাদের যে নোটিশ গ্রুপ আছে ওখানে আমরা দিয়ে দিব। ওগুলো আপনারা আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, এর পাশাপাশি আমরা ক্লাসেও প্র্যাকটিস চালাতে থাকবো, এর পাশাপাশি পার্ট 2 করব, পার্ট 3 করব। ঠিক আছে, ওকে। ওকে আপনারা স্যার। অবশ্যই আপনারা ভোট দিবেন, তা না হলে আপনারা কিন্তু গ্রুপ পার্টনার পাবেন না। আপনারা কিন্তু পার্টনারের সাথেই প্র্যাকটিস করতে থাকবেন, আমরা লিস্ট দিয়ে দিব, লিস্ট অনুযায়ী, আর স্যার ক্লাসেও আমরা প্র্যাকটিস করব। ইংলিশে ঠিক আছে, বলার সময় স্যার স্যার এই স্যার ভোটটা কি আমাদের টাইম অনুযায়ী নাকি, যে জি টাইমটাকে টাইম প্রিফার অনুযায়ী, আপনারা করতেছি যে টাইমে এরকম ভোট কি? দিবেন সেই টাইম অনুযায়ী আপনাদের গ্রুপ হবে। এখন আপনি রাত 9টার গ্রুপে ভোট দিয়েছেন, তাহলে সেই গ্রুপে যারা থাকবে তাদের সাথে আপনার গ্রুপ হবে। তার মানে আপনি জেনে শুনে দিচ্ছেন যে আপনি কখন হচ্ছে প্র্যাকটিস করতে আগ্রহী। বুঝতে পেরেছেন? ওকে, স্যার একটা question ছিল। স্যার এই গ্রুপের প্র্যাকটিসিংটা কি আধা ঘন্টার মতো সময় নাকি এগুলা মানে কেমন একটা? এটা ফ্রি টাইম, এটা আপনাদের মতো, আপনারা আপনাদের টাইম অনুযায়ী আপনাদের যে সময় ফ্রি থাকেন আপনাদের তো গ্রুপ করে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর আমরা তো ক্লাসে আলাদা প্র্যাকটিস করাবো, আর এই গ্রুপ মেটের সাথে আপনারা চাইলে ক্লাসের বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। বিশেষ করে এটা দেয়াই হচ্ছে ক্লাসের বাইরে প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, জি স্যার। ওকে। স্যার তা আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার কথা মানে ইংরেজিতে কথা বলার সময় স্যার মানে আহ, মানে অনেক জড়তা আসে মুখে, মানে মনে হচ্ছে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মিলাই চাইতেছে জি কথা
পড়ার সময়। তো এইগুলা মানে অ্যাকচুয়ালি এগুলা কিভাবে সমাধান করবে? এটা সমাধান আপনাকে লিখে লিখে রিডিং পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। মনে করেন এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে যে হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি পারেন না বা বলতে পারেন না। তো এখানে এভাবে আপনি এখানে তো কিছু কোশ্চেন অ্যান্সার লিখে দেওয়া আছে, এভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই বইতেও দিয়ে দেওয়া আছে, এই অনুযায়ী আপনি লিখবেন। লিখে একবার রিডিং পড়ে প্র্যাকটিস করবেন, একবার দেখে দেখে পড়বেন, এরপরে তৃতীয়বার বা চতুর্থবারে গিয়ে আপনি না দেখে দেখে বলার চেষ্টা করবেন। ঠিক আছে? আর স্পিকিং এ কোশ্চেন কিন্তু কমন আসবে, প্রায় 90% কোশ্চেন আপনার এই বই থেকে আসবে। এগুলো আপনাদের রেগুলারলি প্র্যাকটিস করলে এটা আপনারা জড়তাটা ঠিক হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। তার মানে আপনাকে প্রয়োজনে আপনার ফোনের রেকর্ডারের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি ফোনের রেকর্ডার অ্যাপটা অন করে নিয়ে আপনি নিজেই প্রশ্ন করবেন, একবার দেখে দেখে অ্যান্সারটা দিবেন। একবার হচ্ছে যেমন বলছে হ্যাভ ইউ এভার পোস্ট এনিথিং অন সোশ্যাল মিডিয়া, আপনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছেন? তো আপনি এইটা একবার পড়লেন যে এখানে কি লিখে দেওয়া আছে অ্যান্সারটাতে। ইয়েস, অকেশনালি আই টেন্ড টু শেয়ার আপডেট অ্যাবাউট মেজর লাইফ ইভেন্টস অর পারহাপস সাম ট্রাভেল ফটোস বাট আই উডেন্ট কল মাইসেলফ এ হেভি পোস্টার। এই যে আপনি এইভাবে বলেছেন, এখান থেকে আপনি চাইলে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এই জন্য বলেছি আপনাদের একটা নোট খাতা থাকতে হবে, এবং আপনি চাইলে এই কোশ্চেনটাকে আরো সহজভাবে বলার জন্য চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারেন। আপনি যদি এই অ্যান্সারটা প্রশ্ন বা অ্যান্সারটা কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে বলেন যে এখানে একটা সহজ করে অ্যান্সারটা লিখে দাও, ও আপনাকে 2টা বা 3টা বা 4টা ডিফারেন্ট মিডিয়ামে আপনাকে একই কোশ্চেনের অ্যান্সারটা দিবে, যেটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা আমরা গ্রুপটা করে দিব, এর অনুযায়ী আমরা নেক্সট ক্লাসে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ওয়েলকাম। স্যার।